আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারের লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই চেয়ে আছে আগন্তুকের দিকে। সে কি করতে চায়? আগন্তুক চেয়ারে নিজের শরীরের সমস্ত ভর দিয়ে বসে পড়ে। পায়ের উপর পা তুলে আরাম করে বসা ব্যাপারটা আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যেমন তার স্টাইল তেমন তার অ্যাটিটিউড। আরিফ মারার জন্য এগিয়ে আসবে, তখনই জিহাদ হাত দিয়ে ইশারা করে না মারার জন্য। এটা জিহাদের আড্ডা, এখানে তার রাজত্ব চলে। হঠাৎ কোথা থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে, এটা কিভাবে সম্ভব? জিহাদও একটা চেয়ার টেনে বসে পড়ে একেবারে আগন্তুকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না। আমি ব্ল্যাকম্যান, তোর আড্ডাখানা এসে তোকে মেরে আমার কাজ আমি সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি রে? না বে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার। আমার আড্ডায় শুধু আমারই পাওয়ার চলবে, অন্য কারণ, বুঝতে পেরেছিস তুই? ব্ল্যাকম্যান যেখানে পা রাখে সেই জায়গাটা তার নিজের হয়ে যায়। তোকে যে এতক্ষণ বাঁচিয়ে রেখেছি এটা তোর ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যায় এখান থেকে যদি সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথার তালে হাসতে থাকে। জিহাদও নিজের শঙ্কায় পড়ে গেছে। তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি? এই হাসতেছে, আবার এই গম্ভীর প্রকৃতির হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেবে নিয়েছে আজকের ছেলেটাকে কিছু একটা করে ফেলবে। তাই সে সময় নষ্ট না করে ডান পাটা একটু উঁচু করে সামনাসামনি বসা আগন্তুকের বুকে লাথি মারে। আগন্তুকটা নিচে পড়ে যায়। তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথায় টুপিটা লাগিয়ে নিচে থেকে উঠে দেয়। অনেক সময় পর মারুফের মুখ থেকে একটা বুলি বের হয়। কিরে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুছতে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে কিছু করতে পারছিস না কেন? মারুফের কথাটা যে আগন্তুককে উদ্দেশ্য করে, এটা বুঝতে অসুবিধা হয়নি কারোরই। আগন্তুক মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিয়াদ সহ দুজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পাবে। চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকে বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়ায় আগন্তুক। হাতটা মারুফের কাঁধের উপর রেখে শার্টের কলারটা ঠিক করে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দেই। তখন তো আমি একা ছিলাম, তাই তুই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলি। আমি ছিলাম দুর্বল, তুই ছিলিস সবল। তুই দুর্বল ছিলি তাই তোকে ছেড়ে দিয়েছি। এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস। এখন তোকে আর চান্স দেওয়া যাবে না। তুই আমাকে কি চান্স দিবি? আমি তোকে চান্স দিচ্ছি, চলে যা এখান থেকে। আমি কখন যাব না এটা একমাত্র আমি ঠিক করি, অন্য কেউ না। এবার পিছন থেকে জিহাদের কণ্ঠ স্বর ভেসে আসে, যেটা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই আটকা পড়ে গিয়েছিস। চিড়িয়াখানায় সিংহকে তালাবদ্ধ করে রাখা হয়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে তাহলে সিংহের একটা গর্জনে সবাই ভয় পেয়ে যায়। এবার তোরাই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনবি কিনা। কথাটা শোনা মাত্রই মারুফ তার বাম হাতে আগন্তুককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে রে? আর তুই এত ডায়লগ মারছিস কেন? বৃষ্টির শরীরে প্রথমে কে হাত দিয়েছিস? মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তুকের কথাটা শোনার সাথে সাথেই, কেননা আগন্তুক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে। এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনে। মারুফ নির্ভয়ে আগন্তুককে বলতে থাকে, আমি দিয়েছি বৃষ্টির শরীরে প্রথম হাত, তাও আবার খুব খারাপ একটা জায়গায়। মারুফের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়। সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মধ্যে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলেছে। মারুফ নিজের পেটের উপরে হাত রেখে কেমন যেন অচেতন ব্যথা অনুভব করছে। সে হাতটা চোখের সামনে নিয়ে আসলেই দেখতে পাই তার হাত দুটো লাল রক্তে লেপ্টে আছে। সে আগন্তুকের হাতের দিকে তাকায়। আগন্তুকের ডান হাতে 9mm এর কালো পিস্তলটা রয়েছে। মারুফ চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জিহাদ মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, ভাই, এই শালা মাদারচোদ আমাকে গুলি করে দিয়েছে। আবারও গুলি করার আওয়াজে কেঁপে ওঠে ছোট্ট কক্ষটা। এবার একটা না, দুইটা গুলির শব্দ। এমন শব্দ যেন সেই 1971-এর যুদ্ধের কথা মনে করিয়ে দেয়।
জিহাদ মারুফকে ছেড়ে পিছনের দিকে তাকায়। আরিফ আর ইউসুফ নিচে পড়ে আছে, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে এবার সত্যি সত্যি জিহাদ ভয় পেয়ে গেছে। জিহাদের পাশ থেকে মারুফ কাপা কাপা গলায় বলে, জিয়াদ ভাই, আপনি বাঘের কাছে বন্দী হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। কোমরের কভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তুককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে। এর আগে আগন্তুকটা জিহাদের ডান হাতে গুলি চালায়। জিহাদের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টির হাতে নেয়। আগন্তুক শব্দ করে হেসে চেয়ারে যেয়ে বসে। বৃষ্টিও তার ব্যতিক্রম করলো না, একটা চেয়ার টেনে বসে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মেয়েটাকে এখন থেকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। জিহাদের এমন চাহনি দেখে বৃষ্টি মুচকি হেসে বলে, কিরে জেহাদ, আমায় দিকে অবাক হচ্ছিস মনে হয়। সত্যি তোকে দেখে এখন মনে হচ্ছে না তুই আমার সাথে বিছানায় রাত এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনলে আমার হাতের পিস্তলের সবগুলো বুলেট তোর মুখে ভরে দেব। সত্যি করে বলতে তুই কে? কেন রে, আমায় চিনতে পারছিস না? আমি বৃষ্টি। কিন্তু এখন তোকে কেউ বৃষ্টি বলবে না। মানুষের বাইরের আচরণ দেখে মানুষ বিচার করতে নেই। যে এটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকালো। আগন্তুক এবার বসা থেকে উঠে দাঁড়ায়। একটু এগিয়ে জিহাদের সামনে দাঁড়িয়ে বলে, তোকে বলেছিলাম আমি যেই শহরে পা রাখি সেই শহরটা আমার হয়ে যায়। তোর মতো পাতিমাস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা নিচু করে রাখে। আগন্তুকের কথাটা কেমন যেন তার কলিজায় যেয়ে লেগেছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়, যেভাবে হোক সে আগন্তুকটাকে মারবে। আজ যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুব খারাপ কিছু লেখা আছে। যা, তোকে আজ মারবো না, ছাড় দিলাম। তবে মনে রাখিস, এই শহরের অলিতে গলিতে তোকে দৌড়ে দৌড়ে আমি মারবো। আজকের সময়টা তোর ছিল, তাই আমার এই অবস্থা। আগামীকালকে সময়টা আবার আমারই থাকবে। সময় এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোরই যেন হয়, কেননা তোর সময় তোকে মেরে আমি বড় হব। পিছনের দিকে হাঁটা দেয় আগন্তুক। বৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়িয়ে আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। যার ডান হাতটা চেপে ধরে ডান হাতটা বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তুক দরজার তালায় একটা গুলি করে তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিহাদের কাছে ফ্যাক্টরি থেকে। রাত 12:50। রাকেশ, সানি আর নীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তার নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এখনো আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার মতো ছেলে না। আর যেই কথা সেই কাজ, এর মধ্যে কোনো মিস নেই। কিন্তু আজকে লেট করছে কেন? বড় ধরনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা করে কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর নীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনো সিঙ্গেলই আছে। ভাবতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর নীলা দুজন রোমান্টিক প্রেমালাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতো শুনে যাচ্ছে, কিছু বলতেও পারছে না, কেননা তারা তিনজনই একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার সে সানি আর নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুজন চুপ করবি, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ রাকেশের গলার আওয়াজ শুনে সানি আর নীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্ত হচ্ছিস মনে হয়? তাহলে বিরক্ত হবো না? আমি একা একা দাঁড়িয়ে আছি, তা আবার চুপ করে, কিন্তু তোরা দুইজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আমি যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছি সেটা মনে হয় তোরা ভুলেই গেছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভোলা যায় নাকি? নীলা, রাকেশ কি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি কি নই? আরে বোকা, তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আরো অনেক কিছু। হয়েছে হয়েছে, তোরা আবার থাম। বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন, সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবে, সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকেছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। চিন্তা নেই, সামনে তাকিয়ে দেখ, মিস্টার 440 আসছে। রাকেশের কথা শুনে নীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়।
ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে। সবার পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440-এর গাড়ি, আর মিস্টার 440 মানেই নিলয়। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে যেয়ে থামে। গাড়ি লাইট বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে একটা লোক নেমে আসে, সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে দাঁড়িয়ে বলে, 1667205 কোড নাম্বার, হ্যাকার টিম। ইয়েস বস। কথাটা বলার সাথে সাথে নীলের মুচকি হাসে। এটাই তার সেই হ্যাকার টিম, আর ওই কোডটা হলো তাদের পরিচিত। নীলয় কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে, মুখটা দেখা যাচ্ছে না কারণ নীলয়ের মুখে সাদা কালারের জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নীলয়ের কাঁধ হয়ে রয়েছে একটা কালো ব্যাগ। নীলয় ব্যাংকের গেটের দিকে এগিয়ে যায়, পিছনে নীলার সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতায় একজন কিছু করে ফেলে একজনের সঙ্গে সবাইকে ধরা পড়তে হবে। গেটের দারোয়ানটা বেঞ্চের উপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর্তি ঘুমোচ্ছে। নীলয় চাইলেই এখন তার টিম নিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়, কিন্তু পকেট খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া, কি খুঁজছেন এমন করে? কোনো কিছুর প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্মটা আনতে ভুলে গেছি। ভাইয়া, ক্লোরোফর্ম নেই তো কি হয়েছে? এইভাবেই চলেন ভেতরে যাই। সানি, তুই আসলে খুব বোকা একটা ছেলে। দেখছিস দারোয়ানটা ঘুমাচ্ছে, কখন জেগে যায় কে জানে। এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া। নীলা, তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? তোর চেয়ে রাকেশ অধিক বুদ্ধিমান, তাই বলছি আর কি। ভাইয়া, ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না। সব ক্ষেত্রে এটাই হয়। নীলা, এখানে প্রেম ভালোবাসার আলাপ বাদ দে, অন্য সময় এগুলো বলিস। এখন ব্যাগ থেকে পাইয়াটাকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেন খুলে ভিতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নীলয়ের হাতে দেয়। নীলয় বোতলটা হাতে নিয়ে দারোয়ানের মুখের সামনে স্প্রে করতেই বেশি পরিমাণে ক্লোরোফর্ম ব্যবহার করা ক্ষতিকারক। নীলয়রা সবাই যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করবে তখনই নীলয়, নীলা, রাকেশ, সানি একে একে সবাই ব্যাংকের গেট পেরিয়ে ভিতরে যেতে থাকে। রাস্তার পাশে হিংস্র কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিয়ে ডাকছে, হয়তো রাতের খাবার তাদের পেটে যায়নি। হিংস্র কুকুরের প্রধান খাদ্য মানুষের মাংস। যেখানে রক্তের গন্ধ পাই সেখানে হিংস্র কুকুরগুলো চলে যায়। আজ হয়তো শহরে কোনো খুন হয়নি, যদি হতো তাহলে একদল হিংস্র কুকুর সেখানে উপস্থিত থাকতো কিংবা হানা দিত মৃতদেহর উপর। নীলয় তার হাতের টর্চ লাইটটা জ্বালায়। ব্যাংকের ভিতর থেকে কেউ নেই, সবাই যে যার কাজ করে বাসে ফিরে চলে গেছে। হয়তো আগামীকাল সকালে এসে ব্যাংকের অবস্থা স্বাভাবিক না দেখতে পারে। নির্বিচ্ছিন্ন অন্ধকার বড় কক্ষ, টর্চ লাইট জ্বালিয়ে একদল লোক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, টাকা। এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার ভীষণ প্রয়োজন। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান। টাকা ছাড়া মানুষ আর উদ্দেশ্যহীন রাজপথ একই। সমাজে সুন্দরভাবে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন। ছোট থেকে বড় সবারই টাকার প্রয়োজন। একটা ছেলের পকেটে 100 টাকা না থাকলে নিজেদের কাছে কেমন যেন তুচ্ছ মনে হয়। বর্তমান যুগটা আরো বেশি ভয়াবহ, তাই মানুষজন যেভাবেই হোক টাকা ইনকাম করার চেষ্টা করে। পকেটে টাকা থাকলে কেউ এসে জিজ্ঞেস করবে না খেয়েছো কিনা নাকি খাওনি। আবার পকেটে টাকা থাকলে মানুষ অবশ্যই এসে ভালো মন্দ জিজ্ঞেস করবে। কিছু লোক আছে যারা মানুষেরটা মেরে খেতে চায়, আবার কেউ নিজেদের পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে। মানুষের মধ্যে রয়েছে অজানা বিচিত্র। নীলয় সহ তার টিমের লোকেরা মিলে ব্যাংকের লকারের সামনে দাঁড়িয়ে যায়। ভিতরে রয়েছে মহামূল্যবান অর্থ, যেটা দিয়ে এখানে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছি কিভাবে লকারটা খুলবে। এখন নীলয় ছাড়া আর কেউ খুলতে পারবে না বলে মনে হয় না কারোর। নীলয়ের দিকে তাকায় সবাই। নীলয় মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে। জানা সে নীলয়ের চিন্তা সম্পর্কে, তবে নীলয় যে ভালো কিছু ভাবছে এটা সবার বিশ্বাস আছে। অনেকক্ষণ হয়ে গেল নীলয় কিছু বলছে না, কি যেন একটা চিন্তা করে যাচ্ছে। রাকেশ ফিসফিস করে বলে, ভাই, কিছু তো লক করা, কিভাবে কি করবো?
লক করা তো কি হয়েছে? ভিতরে প্রবেশ করবো কিভাবে? ব্যাংকের বড় বড় অফিসাররা যেভাবে প্রবেশ করে ঠিক সেভাবে। নিলয়ের কথা শুনে সবাই একটু অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। বলে কি ছেলেটা, এত পরিমাণ শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা। ভিতরে প্রবেশ করতে হলে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 3বারের বেশি সংখ্যা ভুল চাপলে রেড অ্যালার্ম বেজে উঠবে। উপস্থিত সবার মনের ভিতর ভয় বিরাজ করছে। ভাইয়া, এখানে তো শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা। 4 সংখ্যার একটা শক্ত পাসওয়ার্ড দিলে তারপর ভিতরে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড? খুব শক্ত পাসওয়ার্ড তাই তো? আচ্ছা, কেউ পাসওয়ার্ডটা লেখ, আমি বলছি। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। এই সানি, কি হচ্ছেটা কি? এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তোর প্রশ্ন করতে মনে হচ্ছে। রাকেশ, তুই চুপ কর, সানিকে জিজ্ঞেস করতে দে, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া, প্রশ্নটা এটাই যে আপনি পাসওয়ার্ডটা জানলেন কিভাবে? সানি, আমি আমার সবকিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি। পাসওয়ার্ড জানা আমার জন্য কোনো ব্যাপার না। ভাইয়া, আপনি সানির কথা বাদ দিন, পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলুন, হাতে সময় খুব কম। পাসওয়ার্ড লেখ 2619। নীলার কথা মতো নীলা অনেক সাবধানতার সাথে পাসওয়ার্ডটা লিখে সবাই তাকিয়ে আছে লকারের দিকে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। আবার চেষ্টা করার জন্য বলছে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে ভাইয়া, সঠিক পাসওয়ার্ডটা দয়া করে বলুন। নিলয় আবারও পাসওয়ার্ডটা বলে। এটা দিয়ে দেখতো, 8721। নীলা আবারও নিলয়ের বলা পাসওয়ার্ডটা দিল, কিন্তু আবারও আগের অবস্থা, পাসওয়ার্ড ভুল। স্ক্রিনের উপর ভেসে উঠছে, প্লিজ ট্রাই এগেন, ওয়ান মোর। সবার বুক ধক করে ওঠে, আর একবার চান্স আছে, সেটাও লাস্ট চান্স। মাঝপথে এসে এমন কিছু হবে কেউ ভাবতেই পারেনি। নীলা পিছিয়ে আসে, তার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। এখনই মনে হয় আত্মাটা বেরিয়ে আসবে। পরে চান্সের সঠিক পাসওয়ার্ড না দিতে পারলে অ্যালার্ম বেজে উঠবে, আর ব্যাংকের সব সিকিউরিটি গার্ডরা এখানে এসে উপস্থিত হবে। কেউ কিছু বুঝতে পারছে না এখন কি হবে। লকারটা না খুলে কোনোভাবে ভিতরে প্রবেশ করা যাবে না। সবার স্বপ্ন আশা এখানে এসে যেন সমাপ্তির পথে। নিলয় সামনে এগিয়ে যায়। সবাই ভয় পেয়ে গেল। নিলয় নিজেকে ঠিক রেখেছে। নিলয় সংখ্যা টাইপ করতে গেলেই পিছন থেকে সানি বলে ওঠে, ভাই চলেন এখান থেকে চলে যাই, আমার কেমন যেন লাগছে, মনে হয় ধরা পড়ে যাব। হ্যাঁ ভাইয়া, সানি একেবারেই সত্যি কথা বলছে। চলুন চলে যাই, কোনো বিপদ হওয়ার আগেই। তোরা দুজন পাগল হয়ে গেছিস। ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে কোনো কিছু হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দেখ রাকেশ, তুই অনেক সাহসী, তাই তুই ভাইয়ার সাথে থাক, আমি আর নীলা এখান থেকে চলে যাচ্ছি। সানি, এটা কি কোনো কথা? ওদের দুজনের একসাথে থাকবি বলে অঙ্গীকার করেছিলি, এখন সেটা ভুলে গেছিস? দেখ, আমি কিছুই বলিনি, সব মনে আছে। নীলা, চল এখান থেকে। কেউ যাবি না এখান থেকে। রাকেশ, কি হচ্ছে? তুই সানি আর নীলাকে বাধা দিচ্ছিস কেন? যে চলে যাবে তাকে আটকিয়ে লাভ নেই, চলে যেতে দে। আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ মেরে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সানি নীলার হাতটা ধরে বাইরে আসার জন্য টান দিয়েছে, কিন্তু নীলা নিজ অবস্থান থেকে চুল পরিমাণ নড়ছে না। সানিকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ইশারা করে সে। সানি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলয় 3টি সংখ্যা টাইপ করেছে। সংখ্যা 3টি নিয়ে সে খুব চিন্তা করছে। যদি কোনোভাবে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তোর জীবন এখানে সমাপ্তি। কি করবে সে? কোনো কিছুই বুঝতে পারছে না। নীলয় আর কিছু না ভেবে অবশেষে চিরচেনা সেই 4 সংখ্যাটা চাপ দিল, যে সংখ্যা দিয়ে তার নিকনেম তৈরি। নীলয় যে কখনো ব্যর্থ হয় না, এটা আজকে সে প্রমাণ করে দিল। ব্যাংকের কোষাগার খুলে গেছে। সর্বপ্রথম রাকেশ ভিতরে প্রবেশ করে, তারপর নীলা। কিন্তু সানি নিজ অবস্থান থেকে নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলয় আশেপাশে তাকিয়ে চেক করে নেয় সব ঠিক আছে কিনা। সে সামনের দিকে তাকাতে দেখতে পায় সানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সানি, এমন করে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাওয়ার ইচ্ছা নেই? জি মানে ওই। তুই এমন করে কথা বলছিস কেন? যা বলার স্পষ্ট করে বল, হাতে সময় অতি সামান্য। সানি মাথাটা নিচু করে কিছু একটা ভেবে নিলয়ের দিকে তাকায়, অতি দূর থেকে বলে ওঠে, আপনার জন্য দাঁড়িয়েছিলাম ভাই। আমার সাথে মিথ্যা কথা বলবি না, জানি আমি তুই কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছিস। তাহলে সত্যিটা বলেন, কেন দাঁড়িয়ে আছি আমি? সেটা আমার থেকে তুই ভালোই জানিস। এখন ভিতরে চল।
সানি কিছু বলতে যেও আর কিছু বলতে পারে না, কেননা হাতে সময় খুবই কম। ঘড়ির কাঁটা থেমে থাকবে না তাদের জন্য। সানি আর নিলয় একসাথে ভিতরে প্রবেশ করে। সবাই যার যার কপালের ফিটিং করা টর্চ লাইটগুলো জ্বালিয়ে নেয়। কোষাগারের ভিতরে টাকা আর টাকা, যে যার মতো করে ব্যাগের মধ্যে টাকাগুলো নিচ্ছে। সবাই সবার ব্যাগটা দিয়ে পূর্ণ করে ফেলেছে, কিন্তু সানি এখনো পরিপূর্ণ করতে পারেনি। সে টাকা হাতে নিয়ে দেখছে আর পাগলের মতো হেসে যাচ্ছে। ছেলেটা এমন করছে যেন এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আজকে প্রথম এত টাকা চোখের সামনে দেখে পাগল প্রায় হয়ে গেছে। সানি, তুই কি পাগল হয়ে গেছিস? এমন ভাবে হাসছিস কেন? দেখ ভাই, তুই হাসি থামিয়ে টাকাগুলো ব্যাগে রাখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে আমাদের। ভাই, আমি সত্যি পাগল হয়ে গিয়েছে। এত টাকা নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। তুই সত্যি পাগল একটা ছেলে। নে, এবার টাকাগুলো ব্যাগে রাখ। ভাই, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। নীলা, তুমি সানিকে বলো কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি কাজ করতে। আমার কিন্তু ভীষণ রাগ লাগছে। নীলা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সানির বোকা বোকা কাহিনীগুলো দেখছিল। এখন নিলয়ের কথা শুনে সে সানির দিকে এগিয়ে যায়। হাঁটুকে বসে সানির ব্যাগে টাকার বান্ডিলগুলো রেখে পরিপূর্ণ করে। সানি ব্যাগটা কাঁধে নেয়। সবাই দাঁড়িয়ে আছে। এখন ব্যাংক থেকে বের হতে পারলেই হবে। সবার মিশন সম্পূর্ণভাবে হয়ে যাবে। নিলয় কোষাগার থেকে প্রথম বের হয়। তার পিছনে সবাই আসতেই থাকে। হঠাৎ সানির মোবাইল ফোনটা বেজে ওঠে। সবার বুকটা কেঁপে ওঠে এমন শব্দে। কে যেন কল দিয়েছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল না, যার কারণে অনেকটা জোরে রিংটোন বাজে। নীরব কক্ষে যেন ছোট্ট আওয়াজ হয়, তাহলে সেটা বিকট শব্দে পরিণত হয়। এখন যে মনে হচ্ছে সবার কাছে। রাকেশ সানির হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলবে। এমন অবস্থায় নিলয় রাকেশকে বাধা দিয়ে মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে। দূর থেকে কে যেন লাইট মারছে। সবাই বড় আলমারির পিছনে লুকিয়ে পড়ে। কেউ লাইট জ্বালিয়ে নিলয়ের দিকে আসতেই থাকে। নিলয় সহ সকলের বুক ধুকপুক ধুকপুক করছে। ধরা পড়ে যাওয়ার ভয় সকলের ভিতর গ্রাস করেছে। কি অসহ্য! কিন্তু সময়টা পরিবর্তন হচ্ছে না। দূর থেকে লাইট মারা লোকটা আর কেউ না, এই ব্যাংকের একজন দারোয়ান। আলমারির পিছনে অতটা জায়গা নেই, তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। দারোয়ান আলমারির পিছন চেক না করে চলে যাচ্ছিল। তখনই নীলা আরশোলা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। সানি নীলার মুখ চেপে ধরে বলে। দারোয়ান পিছনে ফিরে তাকে আলমারির দিকে আসতে থাকে। নীলয় বুঝে গেছে এখন আর পালিয়ে থাকতে পারবে না, তাই সে আলমারির পিছন থেকে বের হয়ে দারোয়ানের সামনে যেয়ে দাঁড়ায়। রাকেশ বাধা দিলেও কাজ হয়নি। নীলয় যা করে নিজ জ্ঞানে করে থাকে। দারোয়ান এক হাতে লাইট, অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে নিলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে যাবে। সাথে সাথে নিলয় দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে দারোয়ানের মাথায় বাড়ি মারে। দারোয়ান নিচে পড়ে যায়। এটা দেখে এক একে সবাই আলমারির পিছন থেকে বের হয়ে আসে। নিলয় যে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়ায়। নিজের গলার স্বর কিছুটা মোটা করে বলতে থাকে। ইন মাই সিটি আই এম দ্য কিং অ্যান্ড এভরিওয়ান এলস ইজ এ সাবজেক্ট। I will never be catched by the police and I will never be catched by the police because I am Mr. 440. নিলয় আর থামে না। ব্যাংক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। এক এক সবাই এসে নিলয়ের কালো কালারের গাড়ির সামনে দাঁড়ায়। সবগুলো ব্যাগ গাড়ির ডিকিতে রেখে দাও আর সবাই গাড়িতে উঠে পড়। ভাইয়া, আমার একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা বল, কিন্তু সেটা তাড়াতাড়ি। আমি, সানি আর রাকেশ কালকে থেকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেমন হয়? এমন কথা মাথায় এনে থাকলে সেটা যত দ্রুত সম্ভব মাথা থেকে ছিঁড়ে ফেলে দাও। ভাই, আমার মনে হয় নীলা ঠিকই বলেছে। নীলা তোর গার্লফ্রেন্ড হয় তাই তুই এমন কথা বলছিস। আমার কথা সবাই মন দিয়ে শোন। কেউ অকারণে ভার্সিটিতে মিস দেবেন না। আর আগের যেমন ছিলে ঠিক তেমনই থাকবে, নয়তো তোমাদের তিনজনের উপর সন্দেহটা একটু বেশিই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। সকালে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় সহ সকলে গাড়িতে যেয়ে বসে। যে যার মাস্ক খুলে ফেলে, শুধু নিলয় বাদে। সে রহস্যময়ী হয়ে থাকতে যায় সকলের কাছে, কেননা তার রহস্য অনেক ভালো লাগে। চুরি চুরি চুরি, শহরে এত পরিমাণ ব্যাংক ডাকাতি হচ্ছে যে মানুষজন সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে।
একটা সময় ছিল যখন মানুষ টাকা নিরাপদের জন্য ব্যাংকে টাকা রাখত, কিন্তু এখন শহরের জনগণ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। কখন জানি হ্যাকাররা তাদের টাকা চুরি করে ফেলে। গতকাল রাতেও শহরের জনতা ব্যাংক থেকে বিশাল পরিমাণ টাকা চুরি হয়েছে। কে করছে চুরি? পুলিশ এখনো তার কোনো হদিশ করতে পারেনি। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আদনান সাহেব টিভিতে সংবাদ দেখছিল। তখন তিনি দেখতে পান জনতা ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা। সে ব্যাংকে ওনার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল। জানা নেই এখন পর্যন্ত ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে, নাকি হ্যাকার হ্যাক করে টাকা নিয়ে গেছে। সামান্য পরিমাণ চিন্তা আদনান সাহেবের মাথায় এসে ভিড় জমিয়েছে। আঙ্কেল, আজকাল দেখছি টিভির সামনে একটু বেশি বসে থাকেন। আদনান সাহেব পিছনে ফিরে তাকায়। নতুন জামা কাপড় পরে আরিয়া দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছেন যে কথাটা আরিয়াই বলেছে। আদনান সাহেব না চাইতেও আরিয়ানকে একটা মুচকি হাসি উপহার দেয়। এটা দেখে আরিয়াও মুচকি হেসে আদনান সাহেবের পাশের সোফায় বসে পড়ে। আদনান সাহেব আরিয়ার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। গোলাপি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, কালো কালারের জুতা, বুকে স্টাইলিশ চশমা ঝুলানো। আদনান সাহেব বুঝতে পারছেন যে আরিয়া এত সেজেগুজে কোথায় যাচ্ছে। কি ব্যাপার আরিয়া, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? প্রয়োজন ছাড়া আমি কোনো কাজ করি না। যেহেতু কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, সেহেতু কোনো প্রয়োজনীয় কাজ আছে নিশ্চয়। তা শহরে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা কি তুমি শুনেছো? এই শহরে তো নানা ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিদিন, সেটা ছোট হোক বা বড়। কিন্তু আজকে আবার কি ঘটলো? ব্যাংক ডাকাতি হয়েছে, তাও আবার জনতা ব্যাংক। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? কি হলো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আঙ্কেল, জনতা ব্যাংকে আমার অনেক পরিমাণ টাকা ছিল, সেগুলার কি হবে এখন? আরিয়ার করা ব্যবহার আদনান সাহেবের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে সে অভিনয় করছে। এই চুরিতে সে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে। কিন্তু কেন, এটাই বুঝতে পারছে না আদনান সাহেব। আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। সে তার হাত ঘড়ির দিকে তাকায়। আদনান সাহেবের সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হয়েছে তার, কিন্তু কিছু করার নেই। যার যার বাসায় শেষে যেতে থাকে। সাথে বাসে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হলো, এটা কোনো দোষের ব্যাপার না। আঙ্কেল, আপনার সাথে এখন কথা বলতে পারবো না, তার জন্য দুঃখিত। কেননা সবাই আমার জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকলে সন্ধ্যায় একসাথে কথা হবে। কথাটা বলে আরিয়া তার স্থানটা ত্যাগ করে আর আদনান সাহেব আরিয়ার যাওয়ার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় দুপুর 12টা। নিলয় বাস টার্মিনালে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ, কিন্তু হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। নিলয়ের জামা কাপড় দেখে সবাই তার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করছে। এটা দেখে নিলয় মুচকি হাসে। পৃথিবীটা কেমন যেন, একজন গরিব অন্য আরেকজন গরিবকে দেখে হিংসা করে। নিলয়ের সামনে দিয়ে কয়েকটা বাস চলে গেছে, কিন্তু সে বাসে উঠছে না। আশেপাশে কিছু লোক বলাবলি করছে। ছেলেটা এমন করে দাঁড়িয়ে আছে কেন? নিলয় কারোর কথা কানে নেয় না, কারণ সে জানে মানুষ কত কথাই বলবে, ভালো কথা কেউ বলবে না, সবাই খারাপ কথাই বলবে। শিক্ষামূলক কথা মানুষ কমিয়ে বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের পা ব্যথা হয়ে গেছে। যার আসার কথা ছিল সে এখনো এসে পৌঁছায়নি। নিলয় বিরক্ত বোধ করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু আর কিছু করার নেই। নিলয়ের কাছে একটা ফাইল রয়েছে, যা দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়েছে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। কেউ কল দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে সকলের তাকানোর কি কারণ। নিলয় পকেট থেকে মোবাইল ফোনটা বের করে হাতে নেয়। লোকজনের তাকানোর কারণ এই মোবাইলটা অনেক পুরনো বাটন মোবাইল নিলয়ের হাতে। আধুনিক যুগে কেউ বাটন ফোন ইউজ করে না। উন্নত দেশের উন্নত জনগণেরা আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে। নিলয় কলটা রিসিভ করে ফোনটা কানে লাগায়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মানুষকে অপেক্ষা করাতে ভালোবাসি। আমি অপেক্ষা করতে ভালোবাসি। এখনো বাস টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি এখানে আসবে না। কিভাবে বুঝলে আমি এখানে আসবো না? বুঝাই চাই তোমার রহস্যময় কথা শুনে, কিন্তু তুমি একটা কথা মনোযোগ দিয়ে শোনো। রহস্যময় শহরের বাদশা কিন্তু আমি। চলে এসো তোমার ক্যাম্পাসে।
এতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এখন আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। নিলয় কথা কম বলতে পছন্দ করে, তাই সে কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে পড়ে। বাসটা তার ভার্সিটির সামনের রাস্তা দিয়ে যাবে, সে সহজে ক্যাম্পাসে যেতে পারবে। বাসের সবগুলো সিট পুরো ফুল আছে। নিলয়কে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা রাস্তা। নিলয় বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করে, দাদা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে কত সময় লাগতে পারে? নিলয়ের কথার জবাবে বাস কন্ডাক্টর মুখে কিছু না বলে হাত দিয়ে 3 ইশারা করে। নিলয় চিন্তা করে 3 দিয়ে কি বোঝানো হচ্ছে তাকে। 3 ঘন্টা নাকি 30 মিনিট? নিলয় ধারণা করেনি 30 মিনিট। বাস নিজ গতিতে চলতে থাকে আর নিমিতা তার জীবনের কিছু সত্য মনে করতে থাকে। যখন নিলয়ের বয়স 15, তখন তার সাথে একটা ছেলে পরিচয় হয়, যার নাম ছিল রবিন। দিনের বেশিরভাগ সময় পার করত। একসময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সময় ভালোই যাচ্ছিল দুজনে, কিন্তু হঠাৎ করে নিলয়ের জীবনে একটা মেয়ে চলে আসে। তখন নিলয়ের বয়স 20 চলে। কলেজ জীবনে প্রেমগুলো সাধারণত যেমন হয় ঠিক তেমনই প্রেম নিলয়ের সাথে হয়। মেয়েটার নাম ছিল আলপনা। দেখতে যেমন সুন্দরী, ঠিক তার ব্যবহারটাও মন কাড়ার মতো। নিলয় আলপনাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু সামনে যেয়ে বলার সাহস তার হয়নি। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। ড্রাইভার বাস ব্রেক করাতে নিলয় হালকা ঝুঁকে পড়ে। কাঁধে ব্যাগ আর হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে নিলয়ের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল, কিন্তু সে চাইলেই বসতে পারবে না। আপনি দাঁড়িয়ে না থেকে এখানে আমার পাশে এসে বসতে পারেন। বাসের মধ্যবর্তী সিট থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথাটা বলে নিলয়ের কাছে যেয়ে দাঁড়ায়। নিলয়ের কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে, সে আগে অনেকবার কণ্ঠটা শুনেছে। নিলয়ের সামনে থেকে পিছনে তাকায় সে ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে নেই। তার মানে যে কথাটা বলেছে সে নিলয়কে উদ্দেশ্য করেই বলেছে। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। ক্যাম্পাসে পৌঁছাতে বেশ কিছু সময় লাগবে। সে এত কথা চিন্তা না করে একটু পিছনে যে ফাঁকা সিটে বসে পড়ে। পাশের সিটে কে বসে আছে না দেখেই নিলয় চোখ থেকে চশমাটা খুলে ফেলে হাতে নেয়। এতক্ষণ দাঁড়িয়েছিলে, এখন বসার সুযোগ করে দিয়েছি, আমাকে ধন্যবাদ পর্যন্ত দিলে না। কেমন ছেলে তুমি বাপু। নিলয় অতি দ্রুত চোখের চশমা লাগিয়ে পাশ ফিরে তাকায়। শারমিন ম্যাডাম বসে আছেন। এটা দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে সে শারমিন ম্যাডামকে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেলে যে? তো কি করব, আপনি এই বাসে কেন? বসে কথা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে। নিলয় আর দাঁড়িয়ে না থেকে সিটে বসে পড়ে। তা তুমি এই বাসে কি করো? তোমার তো এখানে থাকার কথা না। আমার তো একই প্রশ্ন, আপনি এই বাসে কি করছেন? আমার কাজ ছিল তাই এই বাসে, কিন্তু তোমার কি প্রয়োজন ছিল? আমারও কাজ ছিল। আজকাল তোমার বেশ নাম ডাক শুনছি। আমার মতো ছেলের আবার নাম ডাক, এটা শুধু অবাস্তবেই সম্ভব, বাস্তবে নয়। সেটা তো আমি বেশ ভালোই জানি। নিলয় চুপ হয়ে যায়। তার ভীষণ মাথা ব্যথা করছে। এখন চুপ থাকাই শ্রেয়। নিলয় মাথাটা বাসের সিটে হেলিয়ে দিয়ে ভাবতে থাকে। নিলয় বাসা থেকে বের হয়েছে আজকে কলেজ ক্যাম্পাসে যে প্রথমে সকলের সামনে আলপনাকে তার ভালোবাসার কথা জানাবে। নিলয় সবসময় আনস্মার্ট হয়ে থাকতে পছন্দ করে। রাজভান্ডার কম নয় নিলয়ের কাছে, তবু সে কম দামি পোশাক পরতে ভালোবাসে। আর বোকার মতো থাকা এটা তার জন্মগত অভ্যাস। নিলয় আজকে বেশ একটা দামি পোশাক পরিধান করেছে। কলেজের পাশে একটা ফুলের দোকান রয়েছে। নিলয় দোকান থেকে তরতাজা কিছু গোলাপ ফুল কিনে নিয়েছে। তার বাম হাতে গোলাপ ফুলের ছোট্ট তোড়া। সে এটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। সকল স্টুডেন্ট নিলয়কে দেখার জন্য বেশ অবাক হয়েছে বটে, কেননা নিলয় যে আজকে দামি পোশাক পরে এসেছে। নিলয় তাকে আলপনাদের আড্ডায় যেখানে সেখানে বসে প্রতিদিন আলপনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে। আর নিলয় দূর থেকে আলপনার মায়াবী মুখখানা দেখতে থাকে। নিলয় এটা ভেবে মুচকি হাসে যে ছেলে মেয়ে মানুষ দেখলে 10 হাত দূরে থাকতো, সেই ছেলে কিভাবে অচেনা একটি মেয়ের প্রেমে পড়েছে। নিলয় গাছতলায় যেয়ে বসে। এখান থেকে কলেজে প্রবেশ করার গেটটা খুব ভালো করে দেখা যাচ্ছে। নিলয় তাকিয়ে আছে গেটটার দিকে। কখন যে ভালোবাসার মানুষ কলেজ ড্রেস পরা অবস্থায় প্রবেশ করবে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে মোবাইল ফোন পকেট থেকে বের করতে হাতে নেয়। মেসেজ এসেছে, কোনো অ্যাকাউন্ট থেকে 50
লক্ষ টাকা নিলয়ের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। নিলয় মুচকি হাসে মেসেজটা দেখে। গতকাল রাতে সে ডাক ওয়েবসাইটে প্রবেশ করেছিল। নিলয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজ গেট দিয়ে একটা বাইক প্রবেশ করে। বাইকটা কার সেটা নিলয় বেশ ভালো করে জানে, কারণ বাইকটা তার প্রাণপ্রিয় বন্ধু রবিনের। নিলয় লক্ষ্য করলো রবিনের বাইকের পিছনের সিটে একজন মেয়ে বসে আছে। মেয়েটার লম্বা চুলগুলোর জন্য চেহারাটা বোঝা যাচ্ছে না। নিলয়ের সামনে এসে রবিন বাইকটা থামায়। বাইক থেকে পিছনের বসা মেয়েটা নেমে দাঁড়ায়, সাথে রবিনও নামে। মেয়েটার চুলগুলো ঠিক বলে নিলয় দেখতে পায় যে মেয়েটা আর কেউ নয়, বরং আলপনা নিজেই। নিলয় কিছু বলতে যাবে, এর আগে রবিন নিলয়কে বলে ওঠে, আমি জানি নিলয় তুই কি ভাবছিস যে আমার বাইকের পিছনে বসা মেয়েটাকে। চল তাহলে পরিচয় করিয়ে দেয়, এটা হলো আলপনা, তোর ভাবি। কথাটা শোনা মাত্রই নীলা বসা থেকে উঠে দাঁড়ায় আর আগন্তুককে প্রশ্ন করে, ভাবি মানে? ভাবি মানে আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি, বুঝতে পেরেছিস? রবিনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই নিলয়ের হাত থেকে ফুলের তোড়াটা মাটিতে পড়ে যায়। তার মাথায় যেন সমস্ত আকাশটা ভেঙে পড়েছে। এতদিন নিলয় দূর থেকে যাকে ভালোবেসে এসেছে সে নাকি তার বন্ধু রবিনের গার্লফ্রেন্ড। নিলয় চুপ হয়ে গেছে। রবিন নিচ থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, কি রে নিলয়, আজকে তোর ড্রেস আপ চেঞ্জ, আবার ফুলের তোড়াও সাথে, ব্যাপারটা কি বলতো? কাউকে প্রপোজ করার চিন্তায় আছিস নাকি? নিলয় মিথ্যা একটা হাসি দিয়ে বলে, যার জন্য হতে চেয়েছিলাম বাদশা, আজকে সে অন্য কারোর রানী। তবে কি জানিস রবিন, এই নিলয় কখনো তার রানীর জন্য নিজের বাদশার চেহারা ছাড়বে না। আমি বাদশা ছিলাম, আছি এবং থাকবো। কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিলয় বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। এরপর আর কখনো নিলয়ের চেহারা দেখেনি কেউ ওই ভালোবাসাহীন শহরে। কি ব্যাপার নিলয়, বাস থেকে নামার ইচ্ছা নেই? না থাকলে বসে থাকো আর আমাকে জায়গা দাও, আমি নামবো। নিলয়ের চোখ জোড়া পেয়ে বন্ধ হয়ে এসেছিল। এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে সে তার পিছনের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা মনে করার চেষ্টা করছিল, যেখানে শারমিন ম্যাডামের কথা শুনে সে জাগ্রত হয় আর উঠে দাঁড়িয়ে বাস থেকে নামার জন্য সে অগ্রসর হয়। নিলয়ের বাস থেমে যায়। সামনে ক্যাম্পাস। যত দূরতে যে সেই লোকটাকে ফাইলগুলো দিতে হবে, তবে নিলয়ের ঝামেলা শেষ। নিলয় দ্রুত গতিতে পা চালাতে লাগলো। তখনই সে পিছন থেকে শুনতে পায়, মানুষের উপকার করতে নেই, আমাকে একা রেখে বাস থেকে চলে এলে, এখন আবার দ্রুত পা চালিয়ে চলেও যাচ্ছ। বাহ বাহ। নিলয় না চাইতো শারমিন ম্যাডামের জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু করার নেই তার। নিলয় কারোর উপকার করে না, আবার অপকারও করে না। কেননা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছে যে তারা কারোর উপকারের কথা মনে রাখে না, বরং যে উপকার করছে তার খারাপ করার চিন্তা করছে। নিলয় একটা বিষয় নিয়ে খুব ভাবছে, সেটা হলো শারমিন ম্যাডামকে নিয়ে। এই গল্পের নায়িকা কি শেষ পর্যন্ত শারমিন ম্যাডামই হবে নাকি অন্য কেউ? কিন্তু নায়ক কে? নিলয় তো শুধু হ্যাকিং করে, আর তার ইচ্ছে নায়ক নয়, ভিলেন হওয়ার। ছোট থেকে নিলয়ের স্বপ্ন সে বড় হয়ে ভিলেন হবে। নিলয়, তুমি দেখতে বোকাশোকা, কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। ম্যাডাম, আমার যদি এতই বুদ্ধি থাকতো তাহলে কবে নিজের ড্রেস আপ চেঞ্জ করে নায়ক হয়ে যেতাম। নিলয়, একটা কথা মনে রাখবে, ড্রেস আপ চেঞ্জ করে ফেললেই তার আসল রূপ ধোঁয়াশা হয়ে যায় না। মানে হলো এটাই যে তুমি রহস্যময় বালক, তুমি রহস্য ভালোবাসো, আর আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। ম্যাডাম, আজকাল দেখছি আপনি খুব রহস্যময় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমার কাছে এই রহস্যটা অতি সামান্য, চাইলে সমাধান করে ফেলতে পারো। উত্তর তোমার সন্নিকটে। নিলয় আর শারমিন ম্যাডাম একসাথে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা নতুন নয় সবার কাছে। এমন অনেকবার হয়েছে যে নিলয় আর ম্যাম একসাথে এসেছে। নিলয় গুটি গুটি পায়ে এগোচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে, কাউকে খুঁজে পাচ্ছে না, কিন্তু বলে, তুমি যাকে খুঁজতেছো সে এখন এখানে নেই, পূর্ব পাশে পুকুর পাড়ে বসে আছে। নিলয় শারমিন ম্যাডামের দিকে তার চোখের দৃষ্টি স্থির করে নিয়ে নিলয় যতবার চোখের দিক পরিবর্তন করেছে ততবার ম্যাডাম তাকে কিছু না কিছুর ব্যাপারে সাহায্য করেছে। কিন্তু আজ কেন বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে এসেছে শারমিন ম্যাডাম, এটা জানলে কি করবে? নিলয়কে ভাবাচ্ছে বিষয়টা। সে চাইলেই ম্যাডামকে প্রশ্ন করতে পারে না, কেননা ম্যাডাম তার সিনিয়র। ম্যাডাম, আমি তো কাউকে খুঁজতেছি না। নিলয়, তোমার চোখ সম্বন্ধে আমার পড়া শেষ। আমি খুব ভালো করে জানি তুমি এখন কাউকে খুঁজতেছো, আর সে এখন পুকুর পাড়ে বসে আছে।
কিন্তু ম্যাডাম আপনি কিভাবে জানলেন? বললাম তো আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। তুমি নিলয় চাইলেই আমার রহস্য উন্মোচন করতে পারবে না। যাও তুমি, আমি আসি। শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। নিলয় দাঁড়িয়ে না থেকে পকেট থেকে মোবাইলটা বের করে ওই লোকটাকে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নিলয় শারমিন ম্যাডামের কথা মতো পুকুর পাড়ের দিকে যেতে থাকে। সে ভাবছে, শারমিন ম্যাডামকে? তিনি কি সত্যি পেশায় একজন শিক্ষক নাকি ছদ্মবেশী অন্য কেউ? কিছুই বুঝতে পারছে না নিলয়, তবে সে বেশ ভালোই বুঝতে পারছে নিলয়ের অনেক পরিচয়ই প্রকাশ পেয়েছে, কিন্তু নিলয় এখনো ম্যাডামের আসল পরিচয় জানতে পারল না। নিলয় হেঁটে হেঁটে পুকুর পাড়ে এসে দাঁড়ায়। পুকুর পাড়ের লম্বা সিঁড়ির মধ্যে একজন আগন্তুক বসে বসে বাদাম খাচ্ছে। নিলয় বুঝে গেছে যে এটাই সেই লোক যার জন্য সে বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নিলয় কয়েকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে। সে এখন ঠিক আগন্তুকের পিছনে দাঁড়িয়ে আছে। নিলয়ের মতো মানুষও দেখছি আজকাল কষ্ট করে, এটা কি ভাবা যায়? নিলয় একটু অবাক হয়ে আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে সে যেন আগন্তুকের ঠিক নিজ সিঁড়িতে বসে পড়ে। আগন্তুক নিলয়কে দেখে মুচকি হেসে কয়েকটা বাদাম তার দিকে এগিয়ে দেয়। নিলয় বাদাম নেয় না, এক এক করে ফাইলগুলো আগন্তুকের দিকে দিতে থাকে। সেই আগের নিলয় আমার সামনে বসে আছে, যে কাজ ছাড়া কিছুই বলে না, টাকা তার কাছে সবকিছু। মানুষ তার বাইরের অবস্থাকে চাইলে পরিবর্তন করতে পারে, কিন্তু ভেতরের অবস্থা আগের মতোই থেকে যায়। আমি কখন কি করি এটা তো সময়ই বলে দেয়। আমি জানি নিলয়, তুমি খুব রহস্যময়ী একজন মানুষ, কিন্তু তুমি এটা জানো না যে তোমার থেকেও বড় মাইন্ড ক্যামেরার আবির্ভাব ঘটেছে। আমি নিজের খবর ছাড়া অন্য কারো খবর রাখি না। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি চাই তাহলে সবার গোপন তথ্যও প্রকাশ করে দিতে পারবো। নিলয়, তুমি বাদাম নিচ্ছ না যে? বাদামকে কি হবে? বাদাম তো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। এখন তো মানুষ ভাত রুটি রেখে বাদাম খাওয়া শুরু করেছে। তুমিও বাদাম খাওয়ার অভ্যাস করে নাও। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আর আপনি আমার সাথে মজা করছেন। যা সত্যি তাই বললাম। নিলয় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ছোট ছোট মেমোরি কার্ড বের করে আগন্তুকের হাতে দেয়। আগন্তুক মেমোরি কার্ডটা বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। এবার সে নিলয়কে জিজ্ঞেস করে, বিষয়টা কি নিলয়? তুমি আমাকে মেমোরি কার্ড দিচ্ছ কেন? কিছু পার্সোনাল তথ্য আছে এখানে যেটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? কত টাকা চাই আপনার? 7 কোটি দিলেই হবে। এত সামান্য পরিমাণ টাকা আপনি চাইবেন, এটা আমি ভাবতে পারিনি। সে যাই হোক, আমি রুমে যেয়ে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দেব। রবিন আর আলপনা কিন্তু শহরে এসেছে, বিষয়টা মাথায় রেখো। টাকার কাছে যখন বন্ধুত্ব সম্পর্কটা বিশ্বাস হয়ে যায় তখন বড্ড বেশি খারাপ লাগে। আগন্তুক ফাইলগুলো ঠিকঠাক করে হাতে নেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেটা হলো একজন ভালোবাসে টাকা, অন্যজন ভালোবাসে মানুষের রক্ত। নিলয়ের সাথে স্টাইলিশ একজন ছেলে হাঁটছে। বিষয়টা খুবই অবাক করার মতো, কিন্তু নিলয়ের কাছে এটা বেশ হাস্যকর। দূর থেকে শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেন। নিলয় চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। এখন সেসব জায়গায় শুধু শারমিন ম্যাডামের সেই রহস্যময় হাসি দেখতে পাচ্ছে। আগন্তুক যে তার দামি গাড়িটার দরজা খুলে বাম পাটা গাড়ির ভিতরে রেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় চলে যাচ্ছে, তবু আগন্তুক নিলয়কে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমি কখনো মিস্টার 440 হতে পারবো না, তবে সকলের মাঝে আমি মিস্টার 420 হয়ে থাকতে চাই। কথাটা শোনা মাত্রই নিলয় পিছনের দিকে তাকে আগন্তুককে একটা মুচকি হাসি উপহার দেয়। আগন্তুক নিলয়ের হাসির মানে বুঝতে পেরে গেছে। মিস্টার 440 সব চাইতে তার শহরের মিস্টার 420-এর অস্তিত্ব দেওয়া কোনো ব্যাপার না, তবে হতে চলেছে মিস্টার 420-এর আবির্ভাব। সবই যেন অজানা রহস্য। নিলয় বর্তমানে আবদ্ধ একটা কক্ষে অবস্থান করছে। আশপাশে রয়েছে অনেক বড় বড় কম্পিউটার। রুমটা অন্ধকার হলেও কম্পিউটারগুলো রং বেরঙের আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে। নিলয়ের সামনে রয়েছে মস্ত বড় কম্পিউটার। এই রুমের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল কম্পিউটার এটা। নিলয় এখানে এসেছে সেটা বিকেলে, কিন্তু এখন কয়টা বাজে সে জানে না, কেননা এখানে প্রত্যেকটা কম্পিউটারের টাইম
চেঞ্জ করা যায়, কারণ নিলয়ের রীতি এটা। সে যে যে দেশগুলোর ব্যাংক থেকে বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করে তার সময় দেওয়া আছে। নিলয় তার ঘাড় ঘুরিয়ে পিছনের দেওয়ালের দিকে তাকায়। সেখানে মস্ত বড় একটা ঘড়ি ঝুলছে। দেয়াল ঘড়িতে বর্তমান সময় রাত 11টা বেজে 20 মিনিট। নিলয়ের জন্য হ্যাকিং টাইম মাত্র শুরু হয়। নিলয় তার ইমেলে প্রবেশ করে। মার্কো জ্যাক নামে একজন তাকে মেল করেছে। কিছু ইংরেজি বাক্যের সাথে কিছু কি ওয়ার্ড রয়েছে। সবশেষে একটা লিংক দেওয়া আছে। নিলয় আগে কখনো ওয়েবসাইটে আসেনি, তবে এটা যে হ্যাকিং সাইট এটা বুঝতে তার অসুবিধা হলো না। সাধারণ হ্যাকিং ওয়েবসাইটগুলোতে 4টা ইন্টারন্যাশনাল ভাষার সংমিশ্রণে একটা লোগো তৈরি করা হয়, যেটা দেখে সহজে মানুষ বুঝতে পারে যে এটা হ্যাকিং ওয়েবসাইট। নিলয়ের জানার আগ্রহ অনেক, তাই সে ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে। তবে এটা থেকে সে নতুন কিছু তৈরি করতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ওয়েবসাইট দিয়ে শুধু মানুষের কল ট্র্যাকিং করা যায়। নিলয় এখন যে ওয়েবসাইটে আছে সেটার ভিতরে রয়েছে 2টা জগৎ, একটা ভালো জগৎ, অন্যটা খারাপ জগৎ। হঠাৎ নিলয়কে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হলো। নিলয় প্রায় অবাক হয় হঠাৎ এমন কাণ্ড দেখে। সে আবার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে। তাকে এখন বলেছে সে যদি এই ওয়েবসাইটে থাকতে চায় তাহলে তাকে একটা জিমেইল অ্যাড হতে হবে। নিলয় তার টেপ মেইলে ঢুকে সেখান থেকে একটা জিমেইল কপি করে নিয়ে ওয়েবসাইটের যেখানে জিমেইল চাচ্ছে সেখানে পেস্ট করে। এবার সে শক্তিশালী একটা পাসওয়ার্ড অ্যাড করে। ওয়েবসাইট থেকে নিলয়কে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য বলছে। নিলয় কম্পিউটারের সামনে থেকে উঠে দক্ষিণ পাশের মাঝারি আকারের কম্পিউটারের সামনে যেয়ে বসে। সে দক্ষিণ পাশের কম্পিউটার দিয়ে আমেরিকার যত বড় বড় ব্যাংক আছে সেখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে। নিলয় আমেরিকার মস্ত বড় বিজনেসম্যান জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সে হ্যাক করতে পারছে না। কিছুজন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার আছে, যেগুলো সে ডাক ওয়েবসাইট থেকে ইনকাম করেছে। নিলয় কখনো সৎ মানুষদের অ্যাকাউন্টে হাত দেয় না। জন নিউল্যান্ড ডাক ওয়েবসাইটে বন্ধুদের ব্যবসা করে, যেটা একেবারে অসৎ পথে টাকা ইনকাম। বিগ ডিজিটাল সিকিউরিটি ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে ঢোকার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। নিলয় জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে, তাই সে কিবোর্ড দিয়ে টাইপ করে 2490156724 প্রসেসিং হচ্ছে, কিন্তু এবার ইরোর হয়ে গেল। নিলয় হাল না ছেড়ে আবারও ট্রাই করে। এবার আর ইরোর নাই, লোডিং হওয়া শুরু করেছে। ওয়েবসাইট থেকে নিলয়কে হাই অ্যালার্ট জারি করেছে। নিলয় জানে এখন তাকে কি করতে হবে। সে বেশি দেরি না করে তার কম্পিউটার লোকেশন ট্র্যাকিং চেঞ্জ করে দিয়েছে। এখন পুলিশ যদি নিলয়কে ধরতে চায় তাহলে ট্র্যাকিং করে তাহলে পুলিশ দেখবে। নিলয়ের লোকেশন কখনো দেখাচ্ছে আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো ব্রাজিল। নিলয়ের সঠিক লোকেশন তারা খুঁজে পাবে না। নিলয় বর্তমানে নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। সে যেন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পাবে বলে ধারণা করেছিল, এখানে তার থেকেও কয়েক গুণ বেশি দেখাচ্ছে, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় নিউল্যান্ডের অ্যাকাউন্টগুলো সমস্ত টাকা দিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। বর্তমানে নিলয়ের অ্যাকাউন্ট রয়েছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় কতিপয় মাইন্ড গেমার, যার কারণে দেরি না করে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টটা লক করে দেয়। এখন কেউ চাইলে নিউল্যান্ডের টাকা ট্রান্সফার হিস্টোরিতে দেখতে পারবে না। নিলয়ের কাজ শেষ। এখন সে কম্পিউটারের সামনে থেকে উঠে বসে। সে একা রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করছে আর হাসছে আর বলছে, এই ধুলোর পৃথিবীর কাছে আমি একটা বালুর সমান। পৃথিবী আমাকে নিজের প্রয়োজন হিসাবে মনে করে না, কিন্তু আমার চাই দুনিয়া। ইতিহাসের পাতায় আমি আমার নাম রেখে যেতে চাই না, তবে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার মতো হ্যাকার হওয়া সম্ভব না। নিলয়ের কাছে একটা কম্পিউটার আছে যেটার মধ্যে সেকেন্ড হিসাব করে টাকা ইনকাম করা হয়। সবই তার হ্যাকিং মস্তিষ্কের অবদান। ছোটবেলা যখন নিলয়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তখন ডাক্তার বলেছিলেন অন্য সকল শিশুর মাথায় যত পরিমাণ নিউরন রয়েছে, নিলয়ের মাথায় সবার থেকে কিছু পরিমাণ বেশি নিউরন দিয়ে গঠিত। সেই সকল নিউরন তাকে অনেক জ্ঞানী হওয়ার জন্য সাহায্য করবে। নিলয়ের কাছে
এখনো সেই ডাক্তারের দেওয়া রিপোর্টটা রয়েছে, যেটা দেখে নিলয় এখনো প্রতি রাতে মুখ উজ্জ্বল করে হাসে। তবে ভয় তার একটাই, সেটা হলো মৃত্যুর। সকাল 9:40 সানি, রাকেশ, নীলা ক্যাম্পাসে জলপাই গাছের নিচে বসে আছে। সানি অবশ্য নীলার অনেকটা কাছাকাছি বসে আছে, কিন্তু রাকেশ তাদের দুজনের থেকে সামান্য দূরে বসে আছে। রাকেশের অনেক ইচ্ছা সে মিস্টার 440-এর মতো হওয়ার, কিন্তু সেটা অসম্ভব নয়। সেটা তার মাথায় বারবার আসে। সানি আর নীলার কেবিনের দিকে কোনো খেয়াল নেই, নিজেদের প্রেম নিয়ে তারা ব্যস্ত। সানিয়া নীলা, তোদের আমি আজকে শেষবারের মতো বলছি, যদি প্রেম করার ইচ্ছে হয় তাহলে পার্কে চলে যা, নয়তো নীরব জায়গায়। কিন্তু তোরা আমার সাথে বসে এগুলো করিস। কোথায় 3 জন মিলে আড্ডা দিব তা না করে দুজনকে নিয়ে ব্যস্ত থাকিস। রাকেশের কথা শুনে সানি নীলার থেকে একটু সরে এসে রাকেশের কাঁধে হাত দেয়। রাকেশ সানির হাতটা কাঁধ থেকে নামিয়ে নেয়। রাকেশের বুকের সব সময় স্টাইলিশ একটা চশমা ঝুলে থাকে। সানি সবসময় স্মার্ট হয়ে চলাফেরা করে, নীল তো কম না। সব কিছুর মধ্যে দামি ব্র্যান্ডগুলো ব্যবহার করে। সবাই নিজেদের বেশ ভালো বুঝে। রাকেশ, তুই কি আমাদের ভালোবাসা দেখে জেলাস ফিল করিস? এটা কেমন কথা নীলা? আমাকে দেখি কি তোর এমন মনে হয়? দেখে তো এমন মনে হয় না, তবে তোর কথার ধরন কিন্তু এমনটাই বোঝাই। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? তাদের দুজনে ভালোবাসা এক করার জন্য কি না করেছি, তুই এখন বলছিস আমি তোদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছি? বাহ বাহ, তোরা দুজন থাম এবার। আর নীলা, রাকেশ তো ঠিকই বলেছে। তাকে পাশে বসিয়ে আমরা যদি নিজের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে যে পাশে বসে কি শুধু এগুলোই দেখবে? কিন্তু সে এই কথাটা তো বুঝিয়ে বলবে, তাই না? তাদের দুজনকে তো আমি প্রতিদিনই বলি, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই, তাই আজকে এমন ভাবে বলেছি। কথাটা বলেই রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে সামনের দিকে ডান পাটা বাড়িয়ে দিবে, সাথে সাথে সানি তার ডান হাতটা টান দিয়ে বসিয়ে দেয়। রাগ করে চলে যাচ্ছিস কেন? রাগ করার তো আমাদের। রাকেশ সানির কথার মানে বুঝতে পারছে না। যেখানে রাকেশের কথার কোনো মূল্য নেই, সেখানে রাকেশ রাগ করছে। কিন্তু সানি বলেছে রাকেশের নাকি রাগ করার কোনো মানে নেই। রাকেশ সানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাকেশের এভাবে তাকানো দেখে সানি মুচকি এসে বলে, এভাবে তাকালে তো ভয় পাই আমি। আর তুই আমাদের প্রেম করার মাঝে ডিস্টার্ব করেছিস। তাহলে হাত ছেড়ে দে, আমি চলে যাই। আমি গেলে তো তাদের প্রেম করতে আর অসুবিধা হবে না। আরে রাকেশ, মজা করেছি, এখনো রাগ করে বসে থাকবি? আমরা তো তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ডের প্রতি কি রাগ করা যায়? আমি এখন বেশ বুঝতে পারছি। থাক, আর জ্ঞান দেওয়া লাগবে না। ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়ে দেখ কে আসছে। রাকেশ কথা শুনে সানি আর নীলা ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে তাকায়। ঢিলে ঢালা পুরনো প্যান্ট, সামান্য ময়লা লেগে থাকা হলুদ একটা টি শার্ট পরে, চোখে মোটা ফ্রেমে চশমা লাগিয়ে একটা ছেলে প্রবেশ করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে। নীলার আর সানির বুঝতে অসুবিধা হলো না যে ছেলেটা কে। আরে, এটা তো আমাদের ক্যাম্পাসের ইনোসেন্ট বয় নিলয়। চল আজকে নিলয়কে রেখ দিই। রাকেশ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? নিলয় যতই বোকা হোক না কেন, সে কিন্তু আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, আমরা মজা নেব আর ছেড়ে দেবো তাকে, এখানে সমস্যা নেই কোনো। সানি একেবারে ঠিক বলেছে, নিলয়কে রেখ দিলে কেউ কিছু বলবে না, আর কোনো ঝামেলা হবে না। কে বলেছে তোদের নিলয়কে র্যাক দিলে কোনো ঝামেলা হবে না? নিলয়কে র্যাক দিলে অনেক বড় ঝামেলা হবে, এটা আমি বলে দিচ্ছি। নিলয়ের মতো সাধারণ ছেলের জন্য কোনো ঝামেলা হবে না। নিলয় যদি সাধারণ কেউ না হয় তাহলে? মানে না জানাই ভালো। নিলয়ের আজকে ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিল না, তবু সে এসেছে কোনো এক মস্ত বড় প্রয়োজনে। মানুষ নাকি নিজ প্রয়োজন ছাড়া কিছুই করে না, ঠিক তেমনি নিলয়। কিন্তু নিলয় সবার মতো হলেও তার চিন্তা চেতনা অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম। পা হেলাতে হেলাতে নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে লক্ষ্য করলো জলপাই গাছের নিচে সানি, রাকেশ আর নীলা বসে আছে। এটা দেখে নিলয় মুচকি হাসে, কেননা নিলয়ের আসল পরিচয় তাদের সবার কাছে অজানা, তবে একজন। এই নিলয়, একটু এদিকে আয় তো। নিলয় সানিদের সামনে দিয়ে যাচ্ছিল। যখন সে তাদের পেরিয়ে সিঁড়িতে পা রাখবে, তখনই সে পিছন থেকে কথাটা শুনতে পায়। গাছের নিচে বসা সবার গলা স্বর নিলয়ের কাছে পরিচিত। এখন যে নিলয়কে ডাক দিয়েছে সে হলো রাকেশ। নিলয় মুচকি হাসে, সে জানে এখন তার সাথে কি ঘটবে।
নীলয় পিছনে ফিরে তাকায়। রাকেশ হাতে ইশারা করে তাদের দিকে যাওয়ার জন্য। নীলয় আশেপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রাকেশের সামনে দাঁড়ায়। সে নিজের থেকে চশমাটা ঠিক করে বলে, ভাইয়া কেন ডেকেছেন আমায়? সেটা কি এখনই বলতে হবে? আসলে ভাইয়া ক্লাসের সময় ঘনিয়ে এসেছে, যা বলার তাড়াতাড়ি বলেন। আমার কথা আগে নাকি তোমার ক্লাস আগে? ক্লাসটা আমার প্রয়োজন, কিন্তু আপনার কথা শোনাটা আমার প্রয়োজন নয়। কথার দিক দিয়ে তো তুমি বেশ স্মার্ট, কিন্তু তোমার ড্রেস আপ এত আনস্মার্ট কেন? ড্রেস আপ দেখে মানুষ বিচার করা ঠিক নয়, এটা শুধু বোকামি মাত্র। ক্যাম্পাসের একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ। তুমি এখন যে তার কাছে আমার প্রপোজালটা দিয়ে আসবে। এ ধরনের কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজে করবেন। নীলয়ের কথা শুনে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে যে সরাসরি নীলয়ের কলার ধরে। নীলয় এটা দেখে কোথায় রাখবে, কিন্তু সেনা রেগে মুচকি হেসে বলে, বনে শিকার করতে শিকারীরও যায়, আবার সিংহও যায়। কখনো কখনো শিকারী নিজেই শিকার হয়ে যায়, তাও সিংহের হাতে, কখনো বা হিংস্র প্রাণীর হাতে। কিন্তু সিংহ পুরো শিকারী জাতিটাকে ট্রেনিং দেয়। নীলয় কথাটা বলে রাকেশের হাতটা নিজ কলার থেকে ছাড়িয়ে নেয়। রাকেশও বাকিরা শুধু বোকার মতো তাকিয়ে নীলয়ের কথা শুনছিল। নীলয় নিজ চোখ থেকে চশমাটা হাতে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। রাকেশ যে সানির পাশে বসে। বলেছিলাম নিলয়ের সাথে ঝামেলা করিস না। সেটা দেখতেই যতই বোকা হোক না কেন, কথাগুলো পুরো ফিল্মি স্টাইলে বলে। আজকে বিকালে নিলয়কে বুঝাবো যে আমি রাকেশ কতটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। রাকেশ, বিষয়টি এখানেই সমাপ্ত দে, পরে কিন্তু বড় কোনো ঝামেলা হলে আমি তোর সাথে থাকবো না। যত যাই হোক না কেন, আজকে নিলয়কে কথাটা শেষ করতে পারেনি রাকেশ। তার আগে তার পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে যে তার ইমেলে একটা মেসেজ এসেছে, তাও আবার কোনো ফেক ইমেল থেকে। রাকেশ বলে ওঠে, এসব ফেক ইমেল থেকে যে কিভাবে মেসেজ আসে বুঝতে পারছি না। আমার ইমেইলে তো ফেক আইডি থেকে মেসেজ এসেছে। আমারও একই ঘটনা। আচ্ছা রাকেশ, তুই তোর মেসেজটা পড়ে শোনা আমাদেরকে। রাকেশ মেসেজটা পড়তে শুরু করে। মানুষকে সাবধান করার আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার তাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন কিন্তু সবকিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্টাক্ট রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর বুড়েও না হয়, এটাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজ পড়া শেষ করে থামে রাকেশ। সে সামান্য ভয় পেয়ে গিয়েছে মেসেজটার উপর। রাকেশ বাকি দুজনের দিকে তাকায়। এবার নীলা বলে ওঠে, আমার আর সানির কাছে একই মেসেজ এসেছে, কিন্তু তাও আবার ভিন্ন ভিন্ন আইডি থেকে। কোন কাজের কথা বলছে লোকটা? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা নাকি নিলয়ের সাথে ঝামেলা করার ব্যাপারটা? আমার মনে হয় মিস্টার 440কে বিষয়টা জানানো উচিত, তাও আবার অতি দ্রুত। ভাইয়াকে তো রাত 12টার আগে মেসেজ দেওয়া নিষেধ। আমি ভাইয়াকে বলবো, তাও রাত 12টার পরে। সকলের মাথা পেয়ে ঘাম ঝরছে। নতুন কোনো রহস্যের ভিতর পড়েছে মিস্টার 440-এর টিম। তাহলে কি হ্যাকিং জগতে মিস্টার 440-এর চেয়ে বড় কোনো হ্যাকারের আবির্ভাব ঘটেছে? জানা নেই কিছু, সবই রহস্যের মায়াজাল। নীলাদের অবস্থা দেখে দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখছে আর রহস্যময় হাসি হাসছে। অন্ধকার রুমের ভিতর কালো বিড়াল খুঁজে পাওয়া যেমন অসাধ্যকর, ঠিক তেমনি রহস্য উন্মোচন করতে ততটাই কষ্টকর। চারিদিকে রাতের অন্ধকারের ঘন ঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথমে স্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরের লোকারণ্য ছিল। গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সবকিছু বন্ধ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব হচ্ছে। শহরে প্রতিদিনই 2-3টা খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অসক্ষম। তাদের ধারণার বাইরে যে খুনি তার খুন করা চালিয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের সামনে থেকেই। কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাহিরের আলো দেখেনি। কে বা কারা যেন তাকে হল থেকে তুলে নিয়ে এখানে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রতিদিন সময় মতো নিলয়ের খাবার চলে আসতো। আজকে নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করে কিছু স্মৃতি ভেসে উঠছে। বাহিরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে।
নিলয়ের মাথার উপর শার্ট ওয়াটার বাল্ব জ্বলছে। রুমটা বেশ বড়, এটাকে রুম না বলেই চলে, কারণ জায়গাটা বিশাল অন্ধকার। পুরনো কিছু ভাঙা জিনিসপত্র পড়ে আছে। শার্ট ওয়াটার বাল্বের হলদেটে আলো বেশি দূর যাচ্ছে না, যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। নিলয় চোখ মেলে তাকায়। বিদ্ঘুটে অন্ধকারের মধ্য দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকটায়। নিলয়ের কান সতর্ক হয়ে গিয়েছে। দূরের শব্দ এখন তার কাছে অতি নিকটে মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায়। লোকগুলোর দিকে 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চিনে না নিলয়, চিনতেও চায় না এরা কারা। কি অবস্থা নিলয়? ও সরি মিস্টার 440। নিলয় বাঁকা হাসে। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রবিন উপস্থিত আছে। এখন সেই নিলয়কে উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তার চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে। আলপনা, যাকে নিলয় ভালোবাসতো। এটাকে ভালোবাসা বলা হয় কিনা এটা জানে না নিলয়। আলপনার ঠিক পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট। তাকে অনেকটা ভিলেনের মতো দেখা যাচ্ছে। তাদের সকলের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা পাহারাদার। 2 জনের হাতে AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয়ের হাসি পাচ্ছে। তবুও নিলয় হাসে না, তবে চেহারায় ভয় পাওয়া একটা ভাব ফুটে উঠেছে। রবিন একটা বাক্স টেনে বসে। মুখে তালা লাগিয়ে কোনো লাভ নেই, কথা বলতে হবে। আমার কাছে বলার মতো কিছুই নাই। বলার মতো অনেক কিছু আছে, যদি তুই সেটা বলিস। আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্রই শব্দ করে হেসে ওঠে নিলয়। নিচে পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জামাল সাহেব। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছেন তিনি। নিলয়ের সম্পর্কে তার কিছু অজানা নয়। আলপনা এখনো দাঁড়িয়ে আছে, এটা দেখে নিলয় বলে, আলপনা দাঁড়িয়ে থাকলে অযথা পায়ে ব্যথা করবে, আর এর চেয়ে ভালো হবে আমাকে ছেড়ে দিয়ে ফাঁকা চেয়ারটায় তুমি বসে পড়ো। এখানে বসার জন্য আসিনি, অযথা কথা না বলে যা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো? নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই? এটাও বিশ্বাস করতে হবে আমাকে? আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা বলা আমার পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস এগুলো বলে কোনো লাভ নেই। আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। হুট করে জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই এটা জানে যে জামাল সাহেব খুবই রাগী, অন্তর্মুখী স্বভাবের মানুষ। সবসময় চুপ থাকাই চেষ্টা করে। তিনি যখন নিশ্চুপ থাকে তখন পরিবেশটা শান্ত থাকে, কিন্তু যখনই তিনি রেগে যান তখনই পরিবেশটা অশান্ত হয়ে যায়। জামাল সাহেব চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কি করতে চলেছেন উনি? মুহূর্তের মধ্যে তিনি নিলয়ের বাম হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয় কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল তার কলার চেপে ধরে। নীলের চোখে তার চশমাটা নেই। ছোট চোখ জোড়া দুটো কেমন যেন ব্যথা করছে। শরীরে কোনো জায়গা ব্যথা ফেলে তার প্রভাব অনেকটা নীলের চোখে অনুভব হয়। এটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আছে, তার টাকা চাই, কিন্তু আমার তোকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? আছে তো, খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার আন্ডারে কাজ করবি অনঅফিশিয়ালি ভাবে, এটাই আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং তার আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নীলয়ের কলার ছেড়ে স্টিক হাতে আগের মতো চেয়ারে বসে পড়ে। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করে। ছেলেটা দিয়ে নীলয়ের বাঁধন খুলে দেয়। নীলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়াতে পারছে না। সে পায়ের উপর পা তুলে হাত দুটো চেয়ারের কবজাতে রাখে। নীলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নীলয়কে মুক্ত করে দিয়েছেন নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটার কি হলো? নীলয়কে ছেড়ে দিলেন কেন?
আমি বলি কেন তিনি ছেড়ে দিয়েছেন। দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলেই তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেট দেওয়ার জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে আর চোখে তাকায়, মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। নিলয় সিগারেটের লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজেদের স্বার্থের কথা ভেবে কাজ করে। যেমন জামাল সাহেব আমাকে তার প্রয়োজন, তাই তিনি তোদের দুজনকে ব্যবহার করে নিজের কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি তার কথায় রাজি না। তবে 50% শেয়ারে কাজ করব, অর্ধেক আমার অর্ধেক তোর। আমি জানি আপনি এই পর্যন্ত যাবেন, কিন্তু কাজটা কি? বড় বড় বিজনেসম্যানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করব, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুজন ভাগাভাগি করে নেব। হ্যাক করবি তুই, আর নিরাপদ দায়িত্ব আমার। আমার একটা শর্ত আছে, যদি আপনি সেটা মানেন তাহলে ডিল ফাইনাল, আর যদি না মানেন তাহলে বুঝতেই তো পারছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত মানে তাহলে নিলয় ডিল ফাইনাল করবে, আর না মানলে নিলয় নিজের মতো থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যায় নিলয়ের কথায়। নিলয় মুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। জামাল সাহেব, তাহলে আমি আপনার শর্তের কথা বলতে পারি? কে নয়, বল তোর কি শর্ত? তাহলে এখনই রবিন আর আলপনাকে শেষ করে দেন। অবাক চোখে তাকাই জামাল সাহেব। বসা থেকে উঠে দাঁড়াই রবিন, ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল তার স্টিক দিয়ে রবিনের পায়ের গোড়ালিতে জোরে একটা বাড়ি মারে। রবিনের কিছু হয় না। সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দাঁড় করায়। নিলয় সিগারেট ফেলে দেয়, চোখ রাখে রবিনের চোখে। শান্ত চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে, প্রতিশোধের নেশা কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়। আলপনা নিচ থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনা থেকে দূরে সরে আসে। আরেকটা ছেলে এগিয়ে আসছে তার দিকে। এবার আলপনা আশেপাশে তাকায়। তার থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে যে সেটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না, তাই সে পিছুপা হয়ে পিছিয়ে আসে। অনেকক্ষণ হয়েছে চুপ হয়ে আছে নিলয়। রবিন বিষধর সাপের মতো ফুসফুস করছে। কখন জানি নিলয়কে কামড়ে দেয়, সেই অপেক্ষায় আছে আলপনা। জামাল এগিয়ে আসে রবিনের দিকে। কি হয়েছে? এইসব কি রবিন? তুমি নিলয়ের কলার এভাবে ধরেছো কেন? আপনি তখন নিলয়ের কলার ধরেছিলেন, তখন তো আমি কিছু বলিনি। তাহলে এখন আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার মুখের উপর কোনো কথা বলবে না। বাহ, আপনি আপনার স্বার্থের জন্য সব করতে পারবেন, আর আমি আমার স্বার্থের জন্য কিছুই করতে পারবো না। এটা কেমন বিচার? রবিন, বেশি বলে ফেলছো তুমি। এর পরিণতি ভালো হবে না বলে দিচ্ছি। সবাই জানে রবিন একটু বেশি কথা বলে। তোর কি চাই? অমায় খেসে কথাটা বলে নিলয়। রবিন নিলয়ের মুখের কাছে মুখ নিয়ে বলে, 300 কোটি টাকার সন্ধান। আমি জানি তুই এটাই চাইবি, তাই তোর জন্য আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। রাজি হলে 300 কোটি টাকা তোর। আমি রাজি, বল কি শর্ত আছে তোর? জামাল সাহেবকে চোখের সামনে শেষ করতে পারলে 300 কোটি পেয়ে যাবি। রাজি আছিস? শব্দ করে হেসে ওঠে রবিন। নিলয়ের কলার ছেড়ে দিয়ে জামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কতক্ষণ হাসে রবিন। জামাল সাহেব রাগী কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, তুই কি আমাদের সাথে গেম খেলছিস? আপনার এমন কথা কেন মনে হলো? তার কারণ অবশ্য তোকে বলে দিতে হবে না। তোর কথায় রবিন আমাকে কিছু করবে না, সেটা আমি ভালো করেই জানি। কে বলেছে নিলয়ের কথায় আমি কিছু করব না? জামাল সাহেব, আপনার মূল্য আমার কাছে অতি সামান্য, কিন্তু 300 কোটি টাকার লোভ জেগেছে আমার মনে। ভুল করেছো রবিন। সে নিজেকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো করেছে। নিলয়ের কথা কান দিওন না। জামাল সাহেব, আপনি অতিরিক্ত বুদ্ধিমান, নিজের ভালো সবটাই বুঝেন। তখন তো আমাদের কথা চিন্তা না করে নিলয়ের ডিলে রাজি হয়ে গেলেন, তাহলে এখন আমি কেন আপনার কথায় কান দিব? কথাগুলো বলে রবিন আস্তে আস্তে জামাল সাহেবের দিকে এগিয়ে যায়। জামাল সাহেব তার হাতে থাকা স্টিক দিয়ে রবিনকে বাড়ি মারবে। এমন সময় রবিন সেটা ধরে ফেলে। জামাল সাহেবের হাত থেকে স্টিকটা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের মুখ বরাবর বাড়ি মারে। নিলয়ের মুখ থেকে এক ঝাঁক রক্ত নিচে পড়ে যায়। ডান হাত দিয়ে ঠোঁটের কোণের আবছার রক্তটুকু মুছে নেয় সে। রক্তিম চোখে রবিনের দিকে তাকায়। রবিন শয়তানি মার্কা হাসি হাসছে। হঠাৎ তার কি হয়ে গিয়েছে সেটা কি বুঝতে পারছে না।
জামাল সাহেব তো রবিনের এমন আচরণে ভরকে গেছে। কোথায় মারার কথা ওনাকে, কিন্তু সে এটা না করে নিলয়কে বাড়ি মেরেছে। নিলয় এখন বেশ আহত হয়ে গেছে, শরীরে পরিমাণ মতো শক্তি পর্যন্তটুকু নেই। সে যে ফাঁকা চেয়ারটাই বসতে বসতে বলে, স্টিকার বাড়িটা কিন্তু বেশ জোরেই ছিল। নিলয়, আমি আজকে বাসা থেকে বের হয়েছি 300 কোটি টাকা পাওয়ার আশায়। যদি সেটা না হয় তাহলে তোকে মেরে দিব। রবিন, তোর শরীরে দিন দিন শক্তি বেড়েই চলেছে, তুই কিন্তু চাইলেই বক্সিং খেলায় যোগ দিতে পারিস। আমি কি বলছি আর তুই কি বলছিস এগুলো? মেরে দে আমাকে, কারণ টাকাগুলো তুই পাবি না আর। রবিন নিলয়ের ডান হাঁটুর উপর পা রেখে বলে, টাকাগুলো কি করেছিস তুই? আগে যা করেছি এখন সেটাই করছি। তার মানে তুই টাকাগুলো বৃদ্ধাশ্রমে দান করে এসেছিস? যা ভেবেছিস ঠিক তাই। নীলের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই রবিন নিলয়ের বুকে লাথি মারে। নিলয় চেয়ার সহ নিচে পড়ে যায়। কাঠের চেয়ারের দুইটা পায়া ভেঙে একাকার। আলপনা এসে নিলয়ের বুকের উপর পা রাখে। নিলয় ব্যথায় হাঁসফাঁস করছে। খুব বড় দানবীর হয়ে গেছিস তুই। 300 কোটি টাকা যে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। কথা তো ছিল এটাই, হ্যাক করা সমস্ত টাকা আমরা ওই বৃদ্ধাশ্রমে দান করে দেব। আমাদের ভাগ কোথায় তাহলে? 300 কোটি টাকার কোনো ভাগ হবে না, এটাই তো আমাদের মধ্যে কথা হয়েছিল। তাহলে এখন আবার তোমাদের ভাগ কোথা থেকে এসেছে? আমি এত কিছু জানি না, আমার টাকা চাই, টাকা। এত টাকা দিয়ে কি করবে তুমি? আয়েশ করব, বিলাসবহুল ভাবে জীবনযাপন করব, রানীর মতো চলাফেরা করব, তার জন্য প্রয়োজন অনেক টাকা। নিলয় নিজেও জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন। আলপনা মেয়েটা গরিব ঘরের, তাই হয়তো তার আয়েশ করার অনেক ইচ্ছে। আলপনা সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। রবিন যে নিলয়কে নিচ থেকে তুলে বাম পাশের চোয়ালে জোরে একটা ঘুষি মারে। নিলয় নিজেকে সামলাতে না পেয়ে বক্সের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সারা শরীরে তীব্র ব্যথা, তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিলয় বুঝতে পারল বিশ্রাম না নিয়ে ওর পক্ষে আর সম্ভব নয়। এত দুর্বল, পা দুটো কাঁপছে। হাঁপানোর ধরনটা যেন শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাস ছাড়তে সমস্যা না হলেও শ্বাস গ্রহণ করতে সমস্যা হচ্ছে। অনেক চেষ্টার পর বক্সের সাথে হেলেন দিল সেটার গায়ে। চোখ দুটো আপনার থেকে বুঝে আসছে। ওর একটা পেশি বারবার মোচড় খাচ্ছে, কারণ এখানে স্টিকের শক্ত একটা বাড়ি পড়েছে। কোথা থেকে যেন মশা মাছি বসছে তার চোখে মুখে। সিগারেটের গন্ধে পরিবেশটা নেশাক্ত হয়ে উঠেছে। রবি নিলয়ের দিকে এগিয়ে আসতে গেলেই জামাল সাহেব তাকে বাধা দিয়ে বলে, রবিন থাম, এইবার বেচারা নয়তো মারা যাবে। মারা গেলে যাক, তবু নিজের রাগটুকু কমাতে পারবো। এইভাবে হবে না, আমি শেষবারের মতন তোকে সুযোগ দেব। জামাল সাহেব শান্ত গলায় ডাক দেয়, নিলয়। নিলয় ঠোঁটের কোণে শুষ্ক হাসি রেখা ঝুলিয়ে বলে, 5 জনকে একসাথে মারতে আমার বেশি সময় লাগবে না। সবাইকে মরার আগে জানিয়ে দিচ্ছি, যদি কারো কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারিস, আমি সেটা পূর্ণ করার চেষ্টা করব। আর এমন কিছু চাইবি না যেটা এই মুহূর্তে পাওয়া অসম্ভব। মাথাটা নিচু করা, একটু জোরে শব্দ করে কথাগুলো বলে থামে নিলয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবু সে কথাগুলো বলছে। নিলয়ের কথা শুনে সবাই হাসলেও জামাল সাহেব হাসে না। ওনার কেমন যেন সন্দেহ লাগছে। নিলয়ের নীরবতা খুবই জঘন্য, অসদ্গুণ আরোপ করে। তার নীরবতাই সামনের শত্রুর নিশ্চিত মৃত্যু। জামাল সাহেব আর দেরি করে না, একটা পিস্তল বের করে। নিলয় সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অন্ধকার থেকে আচমকা কাঁচ ভাঙার আওয়াজে সবাই সেই দিকে লক্ষ্য করে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকার। আরেকটা কাঁচ ভাঙার শব্দ হয়। এইবার একটা ছেলে বন্দুক হাতে অন্ধকারের দিকে হেঁটে যায়, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে আর ফিরে আসে না। জামাল সাহেব চিন্তিত গলায় বলে ওঠে, মাসুদ, তুই গিয়ে দেখে আয় রবিন কেন এখনো আসছে না। জামাল সাহেবের কথা শুনে নিলয় আহত গলায় হাসে। নিলয়ের হাসির আওয়াজ শুনে মাসুদ নামের ছেলেটা দাঁড়িয়ে যায়। পিছন ফিরে আরেকবার নিলয়ের শুকনো মুখের দিকে তাকায়। নিলয় হাসছে। মাসুদের মনে মনে একটা ভয় কাজ করছে, তবু সে রবিনের হাতের ইশারায় অন্ধকারের দিকে যেতে থাকে। অন্ধকারের মধ্যে কেউ একজন হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। হারিকেনের হলদে আলোয় মাসুদ দেখতে পায় রাব্বির মৃতদেহ। সে সিগারেটে ফেলে AK-47 দিয়ে আগন্তুকের দিকে একটা গুলি ছুড়ে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিছনের দেওয়ালে লাগে। আগন্তুক বাম হাতে হারিকেনটা রেখে ডান হাতের পিস্তল দিয়ে একটা গুলি করে। এবার আর লক্ষ্যভ্রষ্ট হয়নি, সরাসরি বুলেটটা যে মাসুদের বুকে লাগে। রক্তমাখা দেহে লুটিয়ে পড়ল মাসুদ। অন্ধকার থেকে পিস্তল চালানোর শব্দ শুনে ভয় পেয়েছে জামাল সাহেব। রবিন তার পিস্তলটা হাতে নেয়।
সবাই তাকিয়ে আছে অন্ধকারের মধ্যে থেকে হারিকেন হাতে বেরিয়ে আসা আগন্তুকের দিকে। মাথায় বড়সড় একটা টুপি পরেছে সে, গায়ে কারো রঙের বাদামি মেয়েলি জ্যাকেট। গুটি গুটি পায়ে হেঁটে আগন্তুক এসে থামলো জামাল সাহেবের সামনে। রবিন পিস্তলটা জায়গা মতো রেখে দেয়। মেয়ে মানুষ, তাই ভয় পাওয়ার কোনো উল্লেখ কারণ খুঁজে পাচ্ছে না রবিন। নিলয় নিজেও অবাক উদীয়মান এই নারী আগন্তুককে দেখে। কিসের জন্য তার আগমন এখানে হয়েছে কিছুই বুঝতে পারছে না নিলয়। সে কিছুক্ষণের জন্য তাকাই আগন্তুকের দিকে। মুখটা সাদা মাস্কের জন্য বোঝা যাচ্ছে না, চোখ দুটো স্পষ্ট, লম্বা লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে গেছে। তার হাতের দিকে তাকাই নিলয়। বাম হাতে হারিকেন আর ডান হাতটা সম্পূর্ণ ফাঁকা। তবে কিছুক্ষণ আগে যে সে পিস্তল চালিয়েছে এটা তার হাত কাঁপা দেখেই বোঝা যাচ্ছে। আলপনা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এখন সে মুখ খুলে বলে, এই মেয়ে, কে তুমি? আর এখানেই বা কি করছো? দেখতে এসেছি কি হচ্ছে এখানে। অন্ধকারে পিস্তল চালিয়েছে কে? তুমি নাকি অন্য কেউ? পিস্তল চালিয়েছে কোথায়? আমি তো শব্দ শুনতে পাইনি। এই মেয়ে, এভাবে হাসতেছো কেন? আপনার কথা শুনে। মেয়েটার কথা শুনে নিলয় কেমন যে সন্দেহ হচ্ছে। মেয়েটার গলার স্বর তার কাছে কেমন যেন পরিচিত বলে মনে হচ্ছে। মেয়েটার হাসি নিলয় খুব কাছ থেকে অনুভব করেছে, কিন্তু সেটাই মনে করতে পারছে না কার গলার স্বর এটা। নিলয় কাশে, মেয়েটা তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হলেই নিলয় চোখ নামিয়ে নেয়। পরিচিত চোখ জোড়া আজকে কেন জানি বহুদিনের অচেনা মনে হচ্ছে। নিলয় দৃষ্টি চাই রুমের এক কোণে, তার চশমাটা পড়ে আছে, তবে কাজ দুটো ভাঙ্গা। এগিয়ে যায় রবিন মেয়েটার দিকে। তার উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না। নিলয়ের উঠে দাঁড়ানোর চেষ্টা। জামাল সাহেব নিজের কোটের বোতামটা লাগিয়ে রবিনের দিকে তাকায়। রবিন খারাপ মতলবে মেয়েটার শরীরে হাত বাড়িয়ে দিল, কিন্তু তার হাত পর্যন্ত যাওয়ার আগে সে নিচে পড়ে যায়। একটা গুলির শব্দ, বুলেটটা তার পায়ে গোড়ালিতে লেগেছে। সবাই তাকায় মেয়েটার ডান হাতের দিকে। সিঙ্গেল রেট অফ ফায়ার অফ M500 রয়েছে তার হাতে। এটা দিয়ে যে রবিনকে গুলি করেছে এটাতে কোনো সন্দেহ নেই। আলপনা এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার বাম বাহুতে একটা বুলেট বিদ্ধ হয়। খানিকটা দূরে সরে যায় আলপনা। যেমন সে বুঝে গেছেন আগন্তুক এসেছে নিলয়কে বাঁচাতে। তিনি কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা মন দিয়ে বোঝার চেষ্টা করে। হঠাৎ তিনি নিজেই পিস্তল বের করে নিলয়ের হাঁটুতে গুলি করে। নিলয় বুঝতে পারেনি জামাল সাহেব তাকে এইভাবে গুলি করে দিবে। সাথে সাথে তিনি আরেকটা গুলি মাথার উপরে শার্ট ওয়াটার বাল্বে করে। বাল্ব ফেটে নিচে পড়ে যায়। রুমটার অন্ধকার বিরাজমান করছে। শুধুমাত্র আগন্তুকের হারিকেন থেকেই যতটুকু আলো আশেপাশে ছড়িয়ে পড়েছে। জামাল সাহেব নিজের কভার নিয়ে নেয়। আগন্তুক নিলয়ের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যাবে, অমন সময় আরেকটা গুলির আওয়াজ হয়। অন্ধকারে কার শরীরে লেগেছে গুলিটা কিছু বোঝা যায়নি, শুধু শব্দ হয়েছে কারোর ব্যথা পাওয়ার। আওয়াজটা। আগন্তুক হাত থেকে হারিকেনটা নিচে ফেলে দেয়। অন্ধকারে নিলয়ের হাতটা ধরে কোনো মতে বেরিয়ে আসে রুম থেকে। বাইরে একটা কালো কালারের গাড়ি দাঁড় করানো আছে। আগন্তুক নিলয়কে নিয়ে গাড়িতে ওঠে। সে স্টিয়ারিং ধরে। তার পাশের সিটে নিলয়। তার অবস্থায় বেশি একটা সুবিধা নয়, জ্ঞান হারিয়েছে সে। আগন্তুক আর দেরি করে না, গাড়ি স্টার্ট দেয়। তাদের গাড়িটা চলতে শুরু করে, থামবে কোনো এক হাসপাতালের সামনে। আরিয়া, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, তুমি এদিকটা দেখো। এসিপি লতিফ স্যারের কথা শুনে আরিয়া ল্যাপটপ থেকে চোখ জোড়া দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকায়। বেশ লম্বা চড়া, বয়স কম বেশি 50। ফুটবল খেলোয়াড়ে একটা ভাব আছে চেহারায়। মাথার উপরিভাগে বিশাল টাক, পরনে ওনার ভালো দর্জি তৈরি দামি পোশাক। হাতে থাকা মোবাইলটা বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছে। মুখের মধ্যে চিন্তিত একটা ভাব ফুটে উঠেছে। আরিয়া একটা ফাইল বের করে টেবিলের উপর রাখে। লতিফ সাহেব আরেকবার ঘড়ির দিকে তাকায়। সময় অল্প। আরিয়া বুঝতে পেরেছি ওনার হাতে বেশি সময় নেই, তাই আরিয়া বলে, স্যার কোথাও যাচ্ছেন নাকি? এখনই তো বললাম তোমাকে হাসপাতালে যাচ্ছি। ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যার কারণে আপনার কথাটা বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? বেশ বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ হাসপাতালে যাওয়ার কারণ কি? আপনার কি শরীর খারাপ নাকি? আমার শরীর খারাপ হতে যাবে কেন? দেখছো না কতটা সুস্থ আছি আমি। আপনি সুস্থ, তাহলে অসুস্থ কে? তোমাকে বলেছিলাম যে আমার একটা বন্ধু আছে পুলিশ কমিশনার, নাম জামাল।
তার পায়ে গতকাল রাতে গুলি লেগেছে, খুব খারাপ একটা পরিস্থিতি, তাকে দেখার জন্য যাচ্ছি। আপনি যান তাহলে, আমি এদিকটা সামলে নিব। লতিফ সাহেবের একটা বিশ্বাস আছে আরিয়ার প্রতি। তিনি আরিয়ার কাঁধে হাত রাখে। আরিয়া ওনার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি উপহার দেয়। বেরিয়ে যায় এসিপি লতিফ স্যার। আরিয়ার ইমেলে একটা মেসেজ আসে। সে মেসেজ অপশনে ঢুকে দেখতে পাই যে তাকে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। প্রায় সময় তার ইমেলে এই ধরনের মেসেজগুলো আসে, কিন্তু সে এটার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। কে করে এই মেসেজ, কার ইমেল থেকে মেসেজ পাঠানো হয় সেটার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আরিয়া ওয়েবসাইটে ক্লিক করে তাকে কোড এ রাজ আই সিডি নামে একটা ওয়েবসাইটে প্রবেশ করানো হয়েছে। হঠাৎ সে দেখতে পাই যে তার ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে ইওর ইমেল অ্যাকাউন্ট হ্যাকড। লেখাটা দেখা মাত্রই ভয় পেয়ে যায় আরিয়া, কারণ সেখানে বলা হচ্ছে যে তার ইমেল অ্যাকাউন্ট চুরি হয়ে গিয়েছে। এই ইমেলে তার সমস্ত গুরুত্বপূর্ণ কেসের সমাধান রয়েছে। আর সে যে কেসগুলো সমাধান করবে বলে ভেবেছে তার অনেক প্রমাণ সেভ করা হয়েছে ইমেলে। এটা হাতছাড়া হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইমেল দিয়ে সে মিস্টার 440-এর সাথে কথা বলতো। যদি এগুলো কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যায়। আনিয়া কিছু বুঝতে না পেরে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো, যেটা মিস্টার 440 দিয়ে সেভ করা। ওই পাশ থেকে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। চিন্তে পড়ে গেছে আরিয়া। বসে থেকে উঠে দাঁড়িয়ে সে পাশে কেবিন পারভেজের। পারভেজ হচ্ছে জুনিয়র সিআইডি অফিসার। এই পর্যন্তও সে অনেক কেসে আরিয়াকে সহায়তা করেছে। আরিয়া পারভেজের কেবিনে ঢোকার সাথে সাথেই পারভেজ নিজের কাজ রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। আরিয়া হাত দিয়ে বসার জন্য ইশারা করে। পারভেজ নিজের কাজে মনোনিবেশ করে। আরিয়া দ্রুত যে পারভেজের ল্যাপটপে নিজের ইমেলটা লগ ইন করার চেষ্টা করে, কিন্তু বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আরিয়া বুঝে গেছে হ্যাকার তার মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। আর কোনো উপায় নেই। মন খারাপ করে সে কেবিন থেকে বেরিয়ে যায়। পারভেজ সেদিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়ে বলে, কাজ শেষ। সে এখন পাগলের মতো নিজের ইমেল আইডিতে ঢোকার চেষ্টা করবে। তুমি তার সমস্ত এসএমএসগুলো ইনবক্স করে আইডিটা নষ্ট করে দাও। তারপর দেখবে সে কিভাবে কি করে। চাইলেও কিছুই করতে পারবে না। পারভেজের কথা শুনে ওই পাশ থেকে অদৃশ্য আগন্তুক শব্দ করে হাসি। মন খোলা হাসি, যে হাসিতে কষ্টের আভা নেই, শুধু নতুন কিছু ফিরে পাওয়ার উল্লাস। পারভেজ কল কেটে দেওয়ার আগেই কলটা কেটে যায়। সে বুঝে গিয়েছে আগন্তুক এখন নিজের কাজে মনোনিবেশ করবে। অযথা কথা বলে সময় নষ্ট করবে না। সময়ের মূল্য খুব কম মানুষ দিয়ে থাকে, তবে সময় অপচয় করার লোকজনের অভাব নেই। পারভেজের মেলে একটা ছোট্ট মেসেজ এসেছে, যেটা দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সে জানে কে পাঠিয়েছে এই টাকাগুলো, তবে তার নাম বলতে ইচ্ছুক নয় পারভেজ। রহমান সাহেবের কাছ থেকে ওনার বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট দেয় আরিয়া। বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। বলে রাখা ভালো, রহমান সাহেব হচ্ছে আরেক জুনিয়র সিআইডি অফিসার। অল্প দিনের মধ্যে আরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে ওনার। রহমান সাহেবের বয়স 34-এর অধিক। আরিয়ার থেকে বয়সে অনেক বড় হবে, তবে দুজনের সাথে বন্ধুসুলভ আচরণ করে। আরিয়া বাসে পৌঁছে গেছে। সোফার উপর হেলান দিয়ে দু পায়ের ওপর ল্যাপটপ রেখে সেটাই মশগুল হয়ে আছে শ্রাবণী। তার পাশে কালো কালারের কফির মগ রাখা। গরম কফি থেকে ধোঁয়াগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আরিয়াকে এইভাবে চিন্তিত হয়ে আসতে দেখে সে মুচকি এসে জিজ্ঞেস করে, মিস্টার আরিয়া, আজকে হঠাৎ অফিস থেকে এই অসময়ে আসার কারণটা কি জানতে পারি? আরিয়া বিরক্ত মুখে প্রশ্নকর্তার দিকে তাকালো। চোখে 0 পয়েন্টের চশমা, শরীরে মেয়েদের কৃত্রিম পোশাক। রংটা কেমন যেন পছন্দ হয়নি আরিয়ার, কারণ এখন গরমকালে সাদা রঙের পোশাকের জয় জয়কার সব সময়ই। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক আরামের পাশাপাশি চোখের প্রশান্তি দেয়। হালকা গোলাপি, বেগুনি, হালকা নীল, আকাশি, ধূসর রঙের পোশাক প্রাধান্য। কিন্তু কৃত্রিম পোশাক আসা গরমের জন্য মানে না। এমনিতে বেশ গরম, তার সাথে কৃত্রিম পোশাকের আলাদা একটা গরম সহ্য করা যায় না। শ্রাবণী কিভাবে এমন পোশাক পরে আছে বুঝতে পারছে না আরিয়া।
শ্রাবণীর হাতে ল্যাপটপ দেখে খুশি হয়ে যায় আরিয়া। এগিয়ে যেয়ে সোফাইকা এলিয়ে দেয়। শ্রাবণী আগ্রহ নিয়ে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে। এটা বুঝতে পেরে আরিয়া বলে, শ্রাবণী, হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমার প্রশ্নের সময় অসময় নেই। যখন মাথায় প্রশ্ন ঘুরপাক খায় তখনই প্রশ্ন করে ফেলি। আমি আবার আপনার মতো নই, যখন তখন প্রশ্নের জবাব দেই না। বললে না যে হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে নাকি? তেমন কিছু জানা নেই এই সম্বন্ধে, তবে সামান্য ধারণা আছে। ও আচ্ছা। ইন্টারনেট জগতে কি আপনার কোনো কিছু হ্যাক হয়ে গিয়েছে নাকি? বলতে পারো। যেমন? আমার ইমেল আইডি হ্যাক হয়ে গিয়েছে। বিস্মিত হলো শ্রাবণী কথাটা শোনা মাত্রই। তবে একটা ব্যাপার চিন্তা করে তার সামান্য হাসিও পায়, কারণ আরিয়া একজন সিআইডি অফিসার। তাদের টিমে কাজ করে নিলয় নামের বিখ্যাত হ্যাকার। সে থাকতেও কিভাবে আরিয়ার আইডি হ্যাক হয়ে গিয়েছে এটা ভেবে হাসে শ্রাবণী। তার হাসি দেখে বিরক্তি প্রকাশ করে আরিয়া। আপনার টিমে তো বিশ্ববিখ্যাত হ্যাকার আছে, কি যেন নাম তার? নিলয়। সে থাকতেও কিভাবে হ্যাক হয়ে গেল আপনার আইডি? আমিও বুঝতে পারছি না। তাহলে নিলয়কে জানান আপনার সমস্যার কথা। রাত 12টার সময় ছাড়া অন্য কোনো সময় তার সাথে যোগাযোগ করা যায় না, কিন্তু এতক্ষণে হ্যাকার আমার গুরুত্বপূর্ণ কেসের প্রমাণগুলো নিয়ে নিবে। আমি আপনার আইডি ব্যাক এনে দিতে পারবো না, তবে কিছু কথা বলতে পারি, হয়তো আপনার কাজে আসতে পারে। বল তাহলে। শ্রাবণী তার ল্যাপটপটা অফ করে এক চুমুক কফি পান করে নিল। আরিয়া পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। শ্রাবণীর কাছে বিষয়টা পছন্দ হলো না। আরিয়ার অভ্যাস এটা, গুরুত্বপূর্ণ কথার সময় তার সিগারেট না হলে চলে না। এখন জ্বলন্ত সিগারেট আর শ্রাবণীর বলা কথা তার শেষ রক্ষা। সিগারেট মস্তিষ্কের টেনশন দূর করে, কথাটা তাদের কাছে সত্যি যারা সিগারেট পান করে, আর কথাটা তাদের কাছে মিথ্যা যারা সিগারেট পান করে না। এবার শ্রাবণী বলতে শুরু করে, স্প্যামিং করতে অনেক সময় স্প্যাম মেইল সেন্ড করার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলোকে র্যান্ডমভাবে হ্যাক করা হয়। তারপরে সাইট থেকে একসঙ্গে হাজারো বা লাখো মেইল সেন্ড করা হয়। অনেক সময় তো সাইট মালিক কিছুই বুঝতে পারে না, বাট এদিকে হ্যাকার তার কাজ চালিয়ে যেতে থাকে। যেহেতু আপনার সাইট সার্ভার একটি কম্পিউটারে, তাই সেই কম্পিউটিং পাওয়ার কাজে লাগিয়ে যা ইচ্ছে তাই করা সম্ভব। একজন হ্যাকার ফ্রিতে লাখো ফেক ইমেল বিভিন্ন অ্যাড্রেসে পাঠাতে থাকে। এতে ওই মেইলকে ট্রেস করা অসম্ভব হয়ে যায়, কেননা মেইলটি হ্যাকার কম্পিউটার থেকে না এসে আপনার ওয়েব সার্ভার থেকে আসছে। হ্যাকার তো তাহলে ইমেল স্প্যামিং করে অনেক টাকা ইনকাম করে। ইমেল স্প্যামিং করে হ্যাকার অনেক টাকা ইনকাম করে নিতে পারে, কিন্তু ওয়েব সার্ভার কোম্পানিগুলোকে অনেক টাকা খরচ করতে হয়। তাদের আইপি অ্যাড্রেসগুলো ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, সেগুলোকে ঠিক করতে টাকা লাগে। তুমি এত কিছু জানো কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে আরিয়া। শ্রাবণীর ঠোঁট বাঁকা করে হাসে। কিছু রহস্য হানা দিচ্ছে আরিয়ার মনে। তবু ভেজা বিড়ালের মতো চুপ করে শ্রাবণীর হাসির রহস্য বোঝার চেষ্টা করছে, কিন্তু ফল শূন্য। শ্রাবণী তার ল্যাপটপটা অন করে। আরিয়া আড়মোড়া ভেঙে বসে। কয়েকবার শ্রাবণীর দিকে তাকায় সে। মেয়েটা মনোযোগ দিয়ে ল্যাপটপ চালাচ্ছে, দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। হঠাৎ শ্রাবণী ল্যাপটপটা আরিয়ার দিকে এগিয়ে দেয়। আরিয়া ল্যাপটপটা হাতে নেয়। স্ক্রিনের মধ্যে একটা মোটাসোটা কালো ছেলের ছবি ভেসে উঠছে। আরিয়া খেয়াল করলো ছেলেটার সাথে তার আগে একবার দেখা হয়েছে, কিন্তু তখন অতটা ভালো পরিচয় ছিল না। এখনও যে পরিচয় আছে সেটাও না। আরিয়ার দেখা শেষ। শ্রাবণী ল্যাপটপটা নিজের আয়ত্তে নিয়ে আসে। আরিয়া কিছু বলতে যাবে, এমন সময় শ্রাবণী তাকে বাধা দিয়ে নিজেই বলা শুরু করে, ছেলেটার নাম আশিক রাব্বানি, আমার সাথেই পড়াশোনা করে। ইন্টারনেট জগতের সবকিছুর সম্বন্ধে তার প্রচুর জ্ঞান রয়েছে। সে হ্যাকিং ব্যাপারে খুবই দক্ষ, আর এত কিছু তার কাছ থেকেই শিখেছি। শ্রাবণীর কথা শুনে আরিয়া ভুরু কুঁচকে বলে, তার মানে তুমি হ্যাকার? একগাল হাসে শ্রাবণী। আরিয়া বিষয়টা লক্ষ্য করলো। আসলে শ্রাবণীকে বেমানান লাগে। এত সুন্দর মেয়েটা শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই,
কিন্তু তবু এমন মায়ের জাগিয়ে তুলেছে। আরিয়া সামান্য লজ্জিত বোধ করল। সে চিন্তিত মস্তিষ্কে দীর্ঘ সময় বসে রইল। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে সে ভাবছে। শ্রাবণী এইগুলোর বলার কারণ কি? আবার হাসি মুখে কথা বলছে। আগের মতো রুক্ষ ব্যবহার হঠাৎ উধাও হয়ে গিয়েছে। কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। আরিয়ার কাছে কেন জানি মনে হচ্ছে এই হাসির পেছনে লুকিয়ে আছে বড়সড় কোনো রহস্য। আমি কি আপনাকে বলেছি যে আমি হ্যাকার? বলনি, কিন্তু তোমার কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছি। আন্দাজ করলে সেটা মনের ভিতর রাখতে হয়, প্রকাশ করতে নেই। কারণ আপনার চিন্তা চেতনা অন্য কারোর সাথে মিল পাওয়া যায় না। আশিকের সাথে দেখা করতে চাই। বেশ রাগী কণ্ঠে কথাটা বলে আরিয়া। শ্রাবণী আজকাল তাকে জ্ঞান একটু বেশি দিয়ে যাচ্ছে। সাথে তো হাসি মুখের বিষাক্ত কথাগুলো রয়েছে। সহ্য হয় না আরিয়ার, গা একেবারে চলে যাচ্ছে। তবে সেটা সে বুঝতে চেষ্টা করছে তার রাগী কণ্ঠের মাধ্যমে। স্থির হয়ে বসে শ্রাবণী বলে, আশিকের সাথে দেখা করিয়ে দেব, সমস্যা নেই। তবে একটা শর্ত আছে আমার। শর্ত থাকতেই পারে, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। ভেবে বলেছেন তো? সত্যের কথা শুনে আবার পাল্টি খেলে হবে না। আইনের লোক আমি, আমার কথায় ভরসা রাখতে পারো। আপনার উপর ভরসা আছে আমার। বেশ ভালো, তাহলে এবার নির্ভয়ে বলে ফেলো। শ্রাবণী একটু সময় নেই কথাটা বলতে। দেয়াল ঘড়িতে দৃষ্টি ফেলে দেখে নেয় বর্তমান সময়টা। কিচেনের ভিতর কিছু ভেঙে যাওয়ার শব্দ হলো। ঘাড় ফিরিয়ে তাকায় শ্রাবণী। পাশের বাসার বিড়ালটা কিচেন থেকে বেরিয়ে আসছে। শ্রাবণীর বুঝতে অসুবিধা হলো না যে বিড়ালটা কিছু একটা নিচে ফেলে দিয়েছে। আরিয়া হাতে বিড়াল তাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে শ্রাবণী বলে ওঠে, মিস্টার নিলয়কে আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তারপর আমি আশিকের সাথে আপনার পরিচয় করিয়ে দিব। আরিয়া সরু চোখে তাকিয়ে শ্রাবণীর দিকে। ডান হাতটা দিয়ে লম্বা চুলগুলো ঠিক করে নেয়। বাম হাতের আঙ্গুলের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিয়ে নির্বিঘ্নে ধোঁয়াগুলো ছাড়তে থাকে। আরিয়া স্বাভাবিকভাবে সিগারেট টানছে। শ্রাবণী ভেবেছিল আরিয়া কথাটা শুনে অবাক হয়ে অস্বাভাবিক আচরণ করবে, কিন্তু সে কিছুই করছে না। শ্রাবণী কিছু বলতে যেও থেমে যায়। আরিয়া সিগারেটের প্রায় শেষ পর্যায়ে। সে বসা থেকে উঠে দাঁড়ায়। একবার শ্রাবণীর উপর দৃষ্টি ফেলে হাঁটা ধরে মেন দরজার দিকে। শ্রাবণীর আগে ফুসফুস করছে। ল্যাপটপটা পাশে রেখে সোফার নরম কাপড়ে খামচে ধরেছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। বিষয়টা আরিয়া পিছ ফিরে দেখে নিয়েছে, কিন্তু কোনো শব্দ না করে মুচকি হেসে বাসা থেকে বেরিয়ে যায়। নিলয়দের ভবনের দক্ষিণ দিকে দোতলা একটা ছোটখাটো ভবন রয়েছে। নিলয় একাকী সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছোট ছোট খোপ খোপ জানালার মতো। আলো বাতাস আসা যাওয়ার জন্য এই ভবনটা অতি পুরনো। নিচতলার দারোয়ান ছাড়া অন্য কেউ থাকে না। উপরের তলায় ভূতের ভয়ে কেউ যাওয়া আসা করে না। প্রায় 20 বছর আগে একজন ছাত্র আত্মহত্যা করেছে এই ছাদে এসে। সেটার ভয়ে মূলত কেউ আসে না এখানে। কেউ কেউ বলে থাকে মারা যাওয়া ছাত্রের আত্মা এখনো ঘুরে বেড়ায়। নিলয় তা বিশ্বাস করে না। সিঁড়ির একেবারে শেষ প্রান্তে এসে দরজার সামনে দাঁড়ায় সে। খিড়কি লাগানো, অনেকদিন ধরে মনে হয় খোলা হয় না। নিলয় শক্তি খরচ করে দরজাটা খুলে। সাথে সাথে এক ঝটকা বাতাস এসে তার চোখে মুখে লাগে। ভীষণ ভালো লাগার অনুভূতি কাজ করে তার মনে। বিস্তীর্ণ খালি জায়গা, তবে অতটা খোলামেলা নয়। ছাদে ভালো পরিমাণ ময়লা জমে আছে। নিলয় যে ছাদের এক কোণে দাঁড়ায়। এখান থেকে বেশ ভালো করে লক্ষ্য করা যাচ্ছে দূরের জলাভূমি। নিলয় পকেট থেকে তার মোবাইলটা বের করে। 2 দিন যাবৎ সেটা বন্ধ ছিল। মোবাইল অন করতেই অনেকগুলো মেসেজ কল নোটিফিকেশন আসা শুরু করেছে। অনেক পরিচিত মানুষেরা নিলয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সেই পর্যায়ে যেতে পারেনি। অচেনা একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে, প্রায় 40টির মতো। নম্বরটা দেখে মনে হচ্ছে এটা প্রাইভেট নাম্বার। নিলয় কপি করে নাম্বারটা একটা ওয়েবসাইটে ঢুকে সেটাই পেস্ট করে। নাম্বারের সমস্ত ডিটেলস চলে আসে। মনে মনে হাসে নিলয়। এখন তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কে তাকে কল দিয়েছিল। পরিচিত আগন্তুক। এই নিলয়, তুমি কি পাগল? পিছন থেকে কোনো মেয়ের মুখ থেকে নিজের নামের পাশে পাগল উপাধি পেয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকায় নিলয়। আকাশি রঙের একটা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে শারমিন। ম্যাডাম। নিলয় দ্রুত মোবাইল পকেটে রেখে দেয়। শারমিন এগিয়ে আসছে নিলয়ের দিকে। মাথায় কোনো সমস্যা আছে নাকি? এমন পা নিয়ে রুম থেকে বের হয়েছো কেন?
নিলয় কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার শারমিনের চিকন কোমরের দিকে। কালো একটা তিল নিলয়কে আকর্ষণ করছে। সে কাঁপা কাঁপা হাতে কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। শারমিন এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করেছে ব্যাপারটা। নিলয় কোমরে হাত দেওয়ার আগে শারমিন তার হাতটা ধরে ফেলে। লজ্জে পড়ে যায় নিলয়। মুচকি হাসে শারমিন। দুজন কিছুক্ষণ চুপ করে থাকে। নিলয় চশমাটা ঠিক করে নেয়। নতুন চশমা, তাই একটু সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ পর শারমিন বলতে শুরু করে। কথা বলছো না যে? কি বলবো? কোনো কথা বলার নেই বুঝি? কিছু কথা মনের ভিতর লুকিয়ে রাখতে হয়। প্রকাশ করো আমার কাছে। সময় হলে প্রকাশ করব, তখন আপনাকে আর বলতে হবে না। আমাকে আপনি করে না বললে খুশি হব। ম্যাডামকে আপনি না বলে কি বলবো? আর আপনি তো সম্মানিত ব্যক্তি। কোমরে হাত দেওয়ার সময় কি কথাটা মনে ছিল না? মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাই নিলয়। জবাব দেওয়ার মতো উত্তর তার কাছে আছে, তবু সে বলছে না। কিছু কিছু জায়গায় চুপ করে থাকাটাই ভালো। নিলয়ের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে শারমিন আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ হয়ে গেলে যে? অনেক সময় উত্তর জানা থাকলেও চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ, আমার কাছে যেটা মনে হয়। উত্তর নয়, জবাব চাই আমি। আপনি যদি কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় কোমর বের করে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেন তো। শাড়ি পরা মেয়েদের কোমর দেখা গেলে বাকি সব ছেলেদের মাথায় যা আসে, তোমার মাথায়ও কি সেটাই এসেছে নাকি? আমি কি তাদের থেকে অন্যরকম নাকি? তার মানে তুমি জেনে বুঝে হাত দিতে গিয়েছিলে আমার কোমরে? নিলয় শারমিনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। শারমিন নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে। মায়াবী সেই হাসি। কবি বলেছেন, ছেলেদের হাসির থেকে মেয়েদের হাসি অনেক সুন্দর, কিন্তু নিলয়ের হাসি একটা মেয়ের হাসিকেও হার মানাবে। আমি আপনাকে গতকাল একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। আপনি কথা কাটিয়ে চলে গিয়েছিলেন, এটার মানে কি? কোন প্রশ্নটা জানো? আমার পায়ে গুলি লেগেছে আর আমি যে হাসপাতালে ভর্তি আছি, এই কথাগুলো আপনাকে কে বলেছে? সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আপনি একমাত্র ব্যক্তি যিনি হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। তোমার তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজনের কথা আপনাকে জিজ্ঞেস করিনি, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন দয়া করে। নিলয়ের জোড়াজুড়িতে শারমিন বলতে বাধ্য হয়। সে কিছু একটা ভেবে নিজেকে প্রস্তুত করে বলতে শুরু করে। ওদিন রাতে অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা কল আসে। আমি অচেনা নাম্বার থেকে রিসিভ না করে বিছানার উপর রেখে দিই, কিন্তু দ্বিতীয়বার কল দিলেই আমি রিসিভ করি। ওই পাশ থেকে একটা মেয়ে কান্না করতে করতে বলে যে নিলয়ের পায়ে গুলি লেগেছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে। এমনিতেই তোমাকে হল রুমে এবং ক্লাসে না পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটার কথা শুনে আমি চলে যাই তোমার কাছে। শারমিন কথাগুলো বলে থামে। নিলয়ের চেহারা নিমেষে কালো হয়ে যায়। সে শারমিনের কাছ থেকে এমন উত্তর আশা করেনি। ভেবেছিল একটা, হয়ে গেছে অন্য কিছু। তাহলে সেদিন রাতের আগন্তুক কি ছিল? নিলয়, কি হয়েছে তোমার সাথে? এতদিনই বা কোথায় ছিলে তুমি? ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে। শারমিনের কথা তার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সে ভাবছে অন্য কথা। মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে নিলয়কে। কি সে কি কারণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাকে? চুপ করে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ভাবছি সেই মেয়েটা কে ছিল, আমাকে কি জন্য বাঁচিয়েছে। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি কোথাও চাইনি, তারা আমাকে কিডন্যাপ করেছিল। নিলয়, ওরা তোমার মতো অতি সাধারণ ছেলের ক্ষতি করতে চায় কেন? নিলয় মুচকি এসে জবাব দেয়, আমি যে অসাধারণের মধ্যে সাধারণ একজন ব্যক্তি। তোমার কথার মানে বুঝিনি। রাতে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবলে বুঝতে পারবেন আমার কথার মানে। তোমাকে নিয়ে কিন্তু আমার মনে সন্দেহের উৎপত্তি হয়েছে। আমাকে সন্দেহ করলে কিন্তু আপনি নিজেই সন্দেহের মায়া জালে আটকে যাবেন। সাবধানে চলাফেরা করবে। নিলয় শারমিনের কথায় গুরুত্ব না দিয়ে নিজ জায়গা থেকে সরে আসে। সামনের দিকে হাঁটা ধরে। সে যেটার জন্য এসেছিল সেই কাজটা করতে পারল না। এর আগে শারমিন চলে এসেছে। কিছু দূর এগিয়ে গেছে নিলয়। তার পিছনে দু এক পা করে শারমিন এগিয়ে যাচ্ছে। নিলয় শারমিনের রহস্যময় কথা ভাবছে না, তবে শারমিনের কথা ফেলেও দিতে পারছে না। কেননা শারমিন নিলয়ের মোবাইল দেখে ফেলেছে। এই কারণে হঠাৎ সন্দেহ করে বসেছে। নিলয় সিঁড়ি বেয়ে নামতে যেয়ে পড়ে যেতে নিলেই শারমিন ধরে ফেলে। দ্বিতীয়বারের মতো শারমিনের হাতের ছোঁয়া পেয়েছে নিলয়। ভালোই লাগছে, যেই অনুভূতি প্রকাশ করার মতো নয়। নিলয় শারমিনের চোখের দিকে তাকিয়ে হাসে। শারমিনের সাথে সাথে একটা লাজুক মাখা হাসি উপহার দেয়। সময় দুপুর 1:30। সূর্যের তীব্র আলো মানুষের হয়রানি যেন বেড়ে চলেছে, তবু কেউ থেমে নেই। শহরে ব্যস্ত লোকগুলো সূর্যের আলোয় আরো দ্রুত কাজগুলো করতে ব্যস্ত।
অধিক পরিমাণে গাড়ি চলাচল তো আছে, যার সাথে রাস্তার জ্যাম ফ্রি। ঠোঁটের কোণে সিগারেট, হাতে একটা ব্যাগ, ফলে ছুরি হাতে। বাংলাদেশ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে এসিপি লতিফ সাহেব। মূলত তার গন্তব্য হচ্ছে নিজের আহত ফ্রেন্ড জামাল চৌধুরী কেবিনে। গতকাল রাতে সন্ত্রাসীদের হামলায় জামালের পায়ে বুলেট বিদ্ধ হয়, যার কারণে আজকে সে হাসপাতালে অবস্থান করছে। লতিফ সাহেব বুকে ঝুলে থাকা কালো চশমাটা চোখে পড়ে নেয়। সূর্যের আলো ওনার চোখে দৃষ্টি ফেলতে বাধা সৃষ্টি করছে। গাড়িটা পার্কিং করে এসে মেন গেটে দাঁড়িয়ে আছেন উনি। হাসপাতালের ভিতর ধূমপান করা নিষিদ্ধ। লতিফ সাহেব আবার অতিরিক্ত পরিমাণে সিগারেট পান করেন। জামাল অসুস্থ, সেখানে সিগারেট পান করা যাবে না। বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলবেন তিনি, কিন্তু এতক্ষণ সিগারেট ছাড়া থাকতে পারবেন না লতিফ সাহেব, যার কারণে পরপর 3টি সিগারেট নিমিষে শেষ করে ফেলেছেন তিনি। বর্তমানে হাতে একটা সিগারেটও প্রায় শেষ। তিনি জ্বলন্ত সিগারেটের অংশটুকু নিচে ফেলে দেয়। রোদ্দুরের ঝকমক আলোয় দাঁড়িয়ে আরেকটা সিগারেট জ্বালানোর ইচ্ছে করছে, কিন্তু কিছু করেনি। তিনি নিরুপায়। এখন যেতেই হবে প্রাণপ্রিয় বন্ধুকে প্রদর্শন করতে। সিগারেটের প্যাকেট হাত দিয়ে থেমে যান লতিফ সাহেব। ওনার চিন্তা চেতনা বদলে গিয়েছে। হাঁটা ধরে রিসেপশনের দিকে। হাসপাতালে লোকজনের অভাব নেই। একজন অসুস্থ ব্যক্তির সাথে 4 থেকে 5 জন চলে এসেছে। রোগীদের থেকে তাদের আত্মীয় স্বজনের সংখ্যাই বেশি। লতিফ সাহেব ভিড় ঠেলে ভিতরে যেয়ে দাঁড়ায়। প্রচুর গরম লাগছে ওনার। রিসেপশনের কাছে বাইরের থেকে দ্বিগুণ ভিড় জমেছে। এত মানুষজন দেখে মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো মেলা বসেছে। লতিফ সাহেব কোনো মতে রিসেপশনের সামনে এসে দাঁড়াতে পেরেছে। একটা শাড়ি পরা মেয়েকে লতিফ সাহেব নিজের কার্ডটা দেখায়। মেয়েটা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। লতিফ সাহেব মুচকি এসে জিজ্ঞেস করে, গতকাল রাতে জামাল চৌধুরী নামে একজন পুলিশ অফিসার ভর্তি হয়েছেন, ভিআইপি কেবিনে অবস্থানরত। কোন ফ্লোরে কত নম্বর রুমে আছেন তিনি? মেয়েটা দ্রুত খাতা দেখতে ব্যস্ত হয়ে যায়। লতিফ সাহেব জায়গা নিয়ে দাঁড়ায়, অন্যদের সুযোগ করে দিচ্ছেন। মেয়েটার খাতা চেক করা শেষ। তিনি লতিফ সাহেবের দিকে তাকিয়ে বলতে থাকে, 3য় ফ্লোরে 122 নম্বর রুমে জামাল চৌধুরী অবস্থান করছেন। ধন্যবাদ। ছোট্ট করে মুচকি এসে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে লতিফ সাহেব। শিবে এত উপরে ওঠা সম্ভব না, যার কারণে তিনি লিফটের মাধ্যমে 2য় ফ্লোরে যেয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে 122 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায় লতিফ সাহেব। রুমের ভিতরে কেউ উচ্চস্বরে কথা বলছে। ব্যক্তিটা অবশ্য জামাল চৌধুরী। ওনার কথার তেজ এত বেশি যে বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। লতিফ সাহেব ভিতরে যাবেন কি যাবে না এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। কারো পার্সোনাল কথা থাকতেই পারে। জামাল সাহেব যতই ওনার বন্ধু হোক, প্রফেশনের দিক থেকে দুজন আলাদা। হয়তোবা প্রয়োজনীয় কোনো কথা বলছে, কিন্তু কার সাথে এত জোরে জোরে কথা বলছে বাইরে দাঁড়িয়ে কিছুই আন্দাজ করতে পারছেন লতিফ সাহেব। অপেক্ষার প্রহর কেটে গেছে। বেশ বিরক্ত বোধ করছেন লতিফ সাহেব। আর অপেক্ষা করা যাবে না, মনে মনে ঠিক করে নেন তিনি। ওনার নিজেরও কাজকর্ম আছে। সারাক্ষণ হাসপাতাল থাকলে তো আর হবে না। রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন তিনি। জামাল সাহেব কাউকে লক্ষ্য করলেন না উনি। মস্ত বড় রুমের মাঝামাঝি দিয়ে 3টা বেড রাখা আছে। এর মধ্যে থেকে উত্তর পাশে শুয়ে আছে জামাল। লতিফ সাহেব ফলের ঝুড়িটা একটা টেবিলের উপর রাখে। বেডের পাশে একটা চেয়ার রাখা আছে। তিনি চেয়ার টেনে বসে। জামাল অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। লতিফ কয়েকবার গলা কেসে জামালের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জামাল মুখ ফিরাচ্ছে না। লতিফ বিরক্তিকর একটা নিঃশ্বাস ছেড়ে জামালকে ডাকতে শুরু করে, জামাল কিভাবে কি হয়েছে আমাকে বল। এবার জামাল মুখ ফিরিয়ে তাকায় লতিফের দিকে। গতকাল রাতে একটা গোপন মিশন আছে। আমি আমার টিম মেম্বারদের নিয়ে সন্ত্রাসীদের বিপক্ষে গুলি চালিয়েছি, কিন্তু হঠাৎ করে একটা বুলেট এসে আমার পায়ে লাগে। এরপর আর কিছু মনে নেই আমার। 11টার দিকে জ্ঞান আসলে তোকে কল দিয়ে জানাই আমার করুণ অবস্থা। আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কারণটা আমি বলবো নাকি তুই নিজেই বলবি, কোনটা? জামাল বিস্মিত হয়ে তাকায় লতিফের দিকে। লতিফ পকেট থেকে একটা সিগারেট প্যাকেট বের করে বেডের উপর রাখে। জামাল উঠে বসে, পিছনের দিকে হেলান দেয়। লতিফ একটা সিগারেট জ্বালিয়ে জামালের দিকে এগিয়ে দেয়। জামাল সিগারেটের ছোট্ট করে একটা টান দিল। এতক্ষণ তার মাথা ভন ভন করছিল। একজন নার্সের কাছে সিগারেট চেয়েছিল, কিন্তু নার্স সিগারেটের ব্যবস্থা না করে একটা ট্যাবলেট দিয়ে চলে গেল। সিগারেট না পেয়ে ট্যাবলেট খেয়ে মাথা ব্যথা দূর করার চেষ্টা করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এতক্ষণ পর সিগারেটের টান দিয়ে জামালের মাইন্ড ফ্রেশ হয়ে গেছে।
দুই বন্ধু একসাথে বসে সিগারেট টানছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জামালের বলা কথা লতিফের বিশ্বাস হয় না, আর লতিফের কথার জবাব জামাল দিতে পারে না। লতিফ, তোর সাহায্য আমার অতি বেশি প্রয়োজন। এখন নিজেকে বড় একা একা মনে হচ্ছে রে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে লতিফ বলে, আমার বন্ধুর সাহায্য চাই আর আমি তাকে সাহায্য করব না, এটা হয় নাকি? আমি অবশ্যই তোরে সাহায্য করব। বল, কি হেল্প করতে পারি তোকে আমি? আনঅফিসিয়ালি ভাবে একটু খুন করতে হবে। কার উইকেট ফেলতে হবে? একটা পাগলা হাতিয়া। ছবি বা তার কোনো বায়োডাটা আছে তোর কাছে? শুনে তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, জিজ্ঞেস কর। জামাল সাহেব কয়েকটা টান দিয়ে একটু ভাবুক হয়ে বলতে থাকে, তোদের ডিপার্টমেন্টে একটা ছেলে আনঅফিসিয়ালি ভাবে কাজ করে। হ্যাকিং সম্বন্ধে তার খুব ভালো ধারণা আছে। নাম তার নিলয়। আমি কার সাথে কথা বলছি আশা করি তুই বুঝতে পারছিস। বুঝতে পেরেছি। তাই এখানে নিলয়ের বিষয়ে কথা আসছে কেন? এই জন্যই আসছে, কারণ নিলয়কে আমি তোর মাধ্যমে মারতে চাই। কি? দাঁড়িয়ে যায় লতিফ সাহেব। রাগে তিনি লাল হয়ে গেছে। জামাল ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে লতিফকে বসতে বলে। কোনো মতে শান্ত হয়ে বসেন তিনি। সিগারেটে আরেকটা টান দিয়ে মাইন্ডটা ফ্রেশ করে নেন। এত চটে গেলে হবে না তো, মাইন্ড সবসময় ঠিক রাখতে হবে। তুই এসিপি হয়ে যদি এমন করিস তাহলে বাকিরা কি হবে? আচ্ছা, তোর কথা সম্পূর্ণ কর। নিলয়, ছেলেটা আমার একটা কাজে বাধা সৃষ্টি করেছে, তাকে এখন যে কোনো উপায় শেষ করতে হবে। তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয়কে তো আমি কখনো দেখিনি। তুই দেখিসনি তো কি হয়েছে? আমি তো দেখেছি। তুই কিভাবে দেখেছিস? সে তো সবসময় নিজের পরিচয় গোপন করে রাখে। লতিফের কথা শুনে জামাল উচ্চ স্বরে হাসে। লতিফ জামালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না তার কথা শুনে জামাল এইভাবে কেন হাসতেছে। তুই এইভাবে হাসবি না তো, ভীষণ বাজে দেখায়। আমার হাসি বাজে না, মূলত তুই বিরক্ত বোধ করছিস। এমন কিছু না, কথার মাঝে রহস্য রেখে চুপ মেরে থাকা মোটেও আমার ভালো লাগে না। নিলয়কে মারতে আমার সাহায্য করবি তো? নিলয়কে মেরে আমার লাভ কি? 50 কোটি টাকা পাবি। একজন ব্যক্তির জন্য এত টাকা? রহস্যটা কি বলতো? অবাক হওয়ার কিছু নেই, আর রহস্য উন্মোচন করার কিছু নেই। আমি যেটা বলবো সেটাই বল তুই। কাজটা কিভাবে করব আর সময় কতদিন লাগবে? নিলয় কিন্তু সাধারণ কেউ না, সাইবার জগতের সবচেয়ে ক্ষমতাশালী হ্যাকার। তাকে মারতে কিছু পরিমাণের মাইন্ড গেম খেলতে হবে। আমি এত কিছু বুঝি না, আমার চাই টাকা, বিনিময়ে নিলয় তোর। আমি সুস্থ হয়ে প্ল্যানটা তোকে বলবো, ততদিন তুই তোর টিমকে প্রস্তুত কর। মাথা ঝাঁকায় লতিফ। জামাল সিগারেটের পুরো অংশটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় লতিফ। একবার নিজের বন্ধুর দিকে তাকিয়ে রহস্যময় মুচকি হাসিতে বেরিয়ে যায় রুম থেকে। জামাল নিলয়কে মারার প্ল্যান সাজাতে থাকে। রাত তখন বরাবর 12টা। বিছানার উপরে ফোন শব্দ করে বেজে ওঠে। ল্যাপটপটা টেবিলের উপর রেখে মোবাইল হাতে নেয় নিলয়। অচেনা নাম্বার থেকে কলটা এসেছে। কলটা রিসিভ করবে কি করবে না এটা নিয়ে চিন্তায় পড়েছে সে। এক পর্যায়ে কলটা কেটে যায়। মোবাইলে বিছানার উপর রাখতে যাবে এমন সময় আবার বেজে ওঠে। অবশেষে ভয়েসটা চেঞ্জ করে রিসিভ করে সে। ওই পাশ থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসে নিলয়ের কানে। নিলয় চুপ করে আছে। আমি ভুল না হলে ওই পাশের ব্যক্তিটা মিস্টার 440। অপরিচিত মেয়ের মুখ থেকে নিজের পরিচিত নাম শুনে কেঁপে ওঠে নিলয়। এটা ভয় নাকি বিপদের আশঙ্কা কিছুই বুঝতে পারছে না সে। অপরিচিত মেয়েটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে। নিলয় কল রেকর্ডিংটা দেখতে পায় না। এটা প্রাইভেট নাম্বার, যার কারণে কল রেকর্ড করা সম্ভব নয়। মেয়েটা এইবার বলতে শুরু করে, কথা না বললে সমস্যা নেই, তবে এতটুকু বলতে চাই যে আপনার সম্বন্ধে আমি অনেক কিছুই জেনে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং শহীদুল্লাহ হলে থাকেন। এতটুকু যেহেতু জানা আছে আমার, সেহেতু কত নম্বর রুমে অবস্থান করছেন এটা জানা কোনো বিষয়ই না। এতদিন আপনি মানুষকে রহস্যের ভিতর রেখেছেন, আজকের পর থেকে আমি আপনার ডিকশনারির রহস্যময় ব্যক্তি হয়ে থাকব। বেঁচে থাকলে আগামীকাল আপনার সাথে দেখা হবে। আমি আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না। আবার কথা হবে আপনার সাথে কোনো এক চেনা পরিচিত গভীর রাতের আধারে। নিলয় কিছু বলার আগে কলটা কেটে যায়। কিছুটা সে মোবাইলটা বিছানার উপর রেখে চেয়ারে যেয়ে বসে পড়ে আর ভাবতে থাকে মেয়েটার ব্যাপারে। কে অপরিচিত মেয়ে, সত্যি নিলয়ের ডিকশনারির রহস্যময় একজন ব্যক্তি হয়ে গিয়েছে মেয়েটা।